আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমার সাথে এই সেশনের সর্বশেষ ক্লাস এবং এই ক্লাসের মাধ্যমেই আমি তোমাদের সাথে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তোমরা যারা আমাদের সাথে যুক্ত ছিলে বা হচ্ছে আমাদের পেইড ব্যাচ বা আমাদের ফ্রি কোর্সে যারা যুক্ত ছিল, অর্থাৎ এই দীর্ঘ সময় তোমরা আমাদের সাথে যারা যুক্ত ছিলে, তাদের সাথে আজকে আমার এই সর্বশেষ ক্লাস এবং এই ক্লাসের পরপরই হচ্ছে আমাদের জীববিজ্ঞান সংক্রান্ত যাবতীয় যত প্রকার সেবা তোমাদেরকে আমরা দিয়েছি গত ১ বছর ধরে কিংবা ১০ মাস ১২ মাস যেটাই বলি না কেন। সো এই দীর্ঘ সময় আমরা কিন্তু তোমাদেরকে আমি যদি জীববিজ্ঞান থেকে শুরু করি, জীববিজ্ঞান তোমরা যারা আমাদের সাথে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার কোর্সে ছিলা, তোমাদেরকে আমরা খুবই বলা যেতে পারে সবথেকে সুদক্ষ একটি বই বা যেই বইটা সবথেকে ওয়েল প্রিপেয়ার্ড এবং হচ্ছে খুবই মানে বলা যেতে পারে মানে অত্যাধিক সুন্দরভাবে তোমাদের কাছে আমরা প্রেজেন্ট করেছিলাম এবং তোমরা এখনো আমাদেরকে জানাও যে তোমরা এই বিব্রেন আর বায়োলজি বই পড়ার মাধ্যমে তোমরা তোমাদের একদম অন্যান্য সকল কিছু থেকে সুন্দরভাবে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে পেরেছো এবং এই বিষয়টাই কিন্তু আমরা আমাদের এই ফুল কোর্সে তোমরা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিলে তারা নিশ্চয়ই জানো। এবং আমি বলতে চাইবো যে যে কথাটা সেটা হচ্ছে যে আগামী বছর, অর্থাৎ আমি জানি যে এখানে তোমরা যারা যুক্ত আছো তারা প্রত্যেকেই অসংখ্য খুবই সুন্দর চেষ্টা করেছো এবং দীর্ঘ সময় তোমাদের যে পরিশ্রম সেই পরিশ্রমের সাক্ষী কিন্তু আমরা। তবুও যেটা হয়ে থাকে যে হয়তোবা কোনো ক্ষেত্রে আমরা কিন্তু আসলে কোনো কিছুকে একবারে অর্জন করা আমাদের অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না। সেটাকে আমাদের ২ বার কিংবা ৩ বারে গিয়ে অর্জন করতে হয় এবং এটারই একটা ভালো উদাহরণ হচ্ছে আমাদের এই নার্সিং ভর্তি পরীক্ষা। এবং তোমরা এবছর যারা পরীক্ষা দিবে এবং আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এখানে যারা ভিডিওতে দেখছো তারা সবাই ইনশাআল্লাহ চান্স পাবে। তবুও আমরা জানি যে আমাদের আসলে ভাগ্যের অনেক সময় বিড়ম্বনা ঘটে অথবা হচ্ছে বিভিন্ন কারণে হয়তোবা আমরা আ আমাদের পথ বা হচ্ছে আমাদের পা পিছলে যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা তোমাদের সাথে থাকবো। তোমরা তোমাদের পরীক্ষা হওয়ার পরে আমাদের আ অনেক সেবা থাকবে। যেমন হচ্ছে আমরা বিএমইউ বা বাংলাদেশ মেডিকেল এর জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে সহায়তা করব। ন্যাশনাল এর জন্য প্রস্তুতি নিতে সহায়তা করব এবং ন্যাশনাল যদিও এবছর খুব দ্রুতই হয়ে গিয়েছে, সেটা সমস্যা না। বাট হচ্ছে আমরা তোমাদের পরবর্তী যতগুলো পরীক্ষা আছে সেগুলোতে ইনশাআল্লাহ সাপোর্ট দিব বা সেবা করব। এবং এরপরেও যাদের একটা স্বপ্ন থাকবে যে না আমাকে নার্সিং এর দরকার এবং নার্সিং এ আমি যেতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইমার কোর্স খুব দ্রুতই তোমাদের জন্য প্রস্তুত করে ফেলবো এবং এবছর যেভাবে আমরা তোমাদেরকে সাপোর্ট দিয়েছি তার থেকে কয়েক গুণ বেশি সাপোর্ট ইনশাআল্লাহ আগামী বছর আমরা দিতে পারবো। এই আশা এবং প্রত্যাশা আমরা রাখি। সুতরাং তোমরা কেউ আশাহত হবে না। ১ম এই আমি এই কথাটা বলে রাখলাম যাতে করে হচ্ছে তোমরা যারা একটু মানে প্যানিক করছো, একটু আশাহত হয়ে গিয়েছো বা হচ্ছে দিক পাচ্ছ না বা কোথায় যাবা, কি করবা এগুলো বুঝতে পারছো না, তাদের জন্য আগে থেকেই মাথায় এটাই সেট করে রাখলাম, আমরা তোমাদের পাশে আছি, বিব্রেনের তোমাদের পাশে আছে। ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে এবং আমি বিশ্বাস করি আজকের ক্লাসটা করার পরে তোমরা যারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলা তারা আসলে নিতান্তই খুশি হবা এবং তোমরা বুঝতে পারবা যে তোমরা এতদিন ধরে যে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি তোমাদের যথাযথ হয়েছে এবং একই সাথে আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর সংক্ষিপ্ত ট্রিক্স দেখাবো বা যে ট্রিক্সটা বলা যেতে পারে যে ঝড়ে বক মরলে আলহামদুলিল্লাহ আর না মরলে তাতেও সমস্যা নেই, আমার প্রস্তুতি হবে। ঠিক আছে? কাইন্ড অফ ঝড়ে বক মরতে পারে এই ধারণা নিয়ে আজকের ক্লাসটা করব। কিন্তু যদি ঝড়ে বক মরে সেক্ষেত্রে কিন্তু আমি ফকির, আমার কেরামতি বাড়তে পারে। ঠিক আছে? সো এই হিসাব করে কিন্তু হচ্ছে এই আজকের ক্লাসটা করব এবং এই ক্লাসটার এনালাইসিস করতে আমি এআই এর সাহায্য নিয়েছি। আমি আমার বিগত যখন তোমাদের জন্য আমি বিভিন্ন প্রশ্ন প্রস্তুত করেছিলাম, বিভিন্ন প্রশ্নের উত্তর করেছি, সেগুলোর সহায়তা নিয়েছি। অর্থাৎ লম্বা একটা সময় এনালাইসিস করে আজকে তোমাদের জন্য এই প্রস্তুতি করেছি এবং আশা করি তোমাদের জন্য এই প্রস্তুতি বা হচ্ছে এনালাইসিসটা অনেক বেশি সাহায্য বা মানে সহায়ক হবে। ঠিক আছে? ঠিক আছে। আমি আশা করব তোমরা সবাই হচ্ছে একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে। ওয়ালাইকুম আসসালাম এবং একই সাথে তোমাদের আ মানে সবাইকে হচ্ছে একটু শেয়ার করে দিবে এবং আমি আসলে উত্তর করতে যাচ্ছি না কেমন আছি। কারণ হচ্ছে একদম শেষ ক্লাস এবং দেখা যাচ্ছে আগামী কয়েক মাস না হলেও অন্তত ১ মাস এই যে জাহাঙ্গীরনগর টু বিব্রেইনার স্টুডিও, তারপরে হচ্ছে সেখানে এসে তোমাদের সাথে সন্ধ্যায় একটা সাক্ষাৎ যে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা মুখস্থ কথা বা একটা মুখস্থ ফ্লো, এই ফ্লোটা একটা ব্যাঘাত ঘটবে এবং তোমরা যারা আছো তোমরা আমার সমপর্যায়ে চলে আসবা। তোমরাও হচ্ছে ব্যাচেলরে পড়বা বা হচ্ছে তোমরাও তোমাদের ডিপ্লোমাতে পড়বা, আমিও এখনো ব্যাচেলরই পড়ছি। তো দেখা যাচ্ছে যে ছোট, ছোট মানুষ তোমরা হচ্ছে বড় হয়ে যাবা একটা মাত্র পরীক্ষা দিয়ে। ঠিক আছে? সো ওই ১ ঘন্টার পরীক্ষা তোমাকে আসলে তোমার পৃথিবীর অনেক কিছু শিখাবে। তুমি যদি চান্স পাও আলহামদুলিল্লাহ তুমি অনেক কিছু শিখতে পারবে। তোমার ভবিষ্যৎ একটা রূপরেখা দাঁড়িয়ে যাবে। তুমি যদি চান্স না পাও তাও তুমি অনেক কিছু শিখতে পারবে। হয়তোবা তোমার সেখানে একটা রূপরেখা তৈরি করার জন্য নতুনভাবে নতুন উদ্যমের সৃষ্টি করতে হবে, নতুন উদ্যমে তোমাকে দাঁড়াতে হবে
এবং সেক্ষেত্রে তোমাদের জন্য আমরা বিব্রেইনার আছি। এবং গত 1 বছরে তোমরা দেখেছো আমরা কিন্তু তোমাদেরকে মানে নানাবিধ সাপোর্ট দিয়েছি। তোমাদেরকে আমরা বই দিয়েছি, তোমাদেরকে আমরা প্রায় 150 প্লাস ক্লাস দিয়েছি, তোমাদেরকে আমরা হচ্ছে সর্বশেষ হট সাজেশন যেটা আছে সেটার কথা যদি প্রথমে বলি সেটা দিয়েছি, এবং একই সাথে তোমাদেরকে কিন্তু হচ্ছে আমরা সম্পূর্ণ বছর জুড়ে আমাদের বিব্রেইনার অ্যাপের মাধ্যমে আমাদের ডাউট সলভ, তারপরে হচ্ছে আমাদের টেলিগ্রাম সাপোর্ট, আমাদের ফোন কল সবকিছু মিলিয়ে সম্পূর্ণ বছর জুড়ে আশা করি তোমরা প্রত্যেকে আমাদের বিব্রেইনার অ্যাপের মাধ্যমে সহায়তা পেয়েছো। এবং একই সাথে আমাদের এরকম ফ্রি ক্লাস, আমাদের এরকম বিভিন্ন ধরনের ফ্রি এক্সাম, আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন সেগুলো ব্যবহার করে তোমরা অনেক উপকৃত হয়েছে, এবং এগুলো ব্যবহার করেই তোমরা আগামীকালকে বা আগামী 27 তারিখে একজন নার্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপে পৌঁছে যাবা। ঠিক আছে, আমি একদম রোবটের মতো একবারে আমার মানে মুখস্থ কথার মতো বলে গেলাম, বাট হচ্ছে এই কথাগুলো হচ্ছে অন্তরের কথা, যে কথাগুলো তোমাদেরকে বলার ছিল, এবং এটা যত দ্রুত বলবো আমার বুকের ভার তত দ্রুত কমবে, এবং তোমাদের যে আপন করে আমরা নিয়েছিলাম সেই আপন করার জায়গাটাকে আরো বেশি মজবুত করতে পারবো। আমরা সবসময় বলে থাকি যে তোমরা হচ্ছে আমাদের বিব্রেইনার ফ্যামিলি। সো বিব্রেইনার ফ্যামিলির একটা পার্ট হিসেবে আজকে আমরা আমাদের এখানে বলা যেতে পারে যে হয় না যে আমার একটা দায়িত্ব তোমাদের সাথে আমি সম্পন্ন করব, বাট আমাদের ফ্যামিলিতে তো শুধুমাত্র দায়িত্ব না, ফ্যামিলির মধ্যে কিন্তু সব ধরনের বিষয় থাকে। সেখানে শুধু দায়িত্বই যে শেষ কথা এমন না, সেখানে কিন্তু হচ্ছে পারস্পরিক সহমর্মিতা, তারপরে হচ্ছে মর্যাদা, শ্রদ্ধা, সেগুলোও হচ্ছে বজায় থাকে, এবং আমরা আশা করব তোমরা আমাদের সাথে সেই বিষয়টাই বজায় রাখবে ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক কথা বলেছি, আমরা আজকে শুরু করতে যাচ্ছি বিব্রেইনার বায়োলজি প্রেজেন্টস বা বায়োলজি এমসিকিউ সলভ। আমি তোমাদের সাথে আছি এমডি সাবিত আহমেদ খান ভাইয়া, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং আজকের ক্লাসের ঘোষণা ইতিমধ্যে আমি দিয়েছি, এবং এই ঘোষণার প্রেক্ষিতে আমি বলবো আজকের ক্লাসটা তুমি যদি হচ্ছে আজকের ক্লাসটা তুমি উত্তর যতটা করবা তার থেকে বেশি হচ্ছে আমি কি বলছি সেটা তোমাকে ভালো করে শুনতে হবে, এবং তোমার নিজের কিছু কাজ এখানে করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, সবার প্রথমে আমি যদি বলি যে আমাদের এই অ্যানালাইসিসটা হয়তোবা তোমরা অনেক সময় কারা কোথাও করেছে কিনা আমি জানি না, বাট হচ্ছে আমি এটা করেছি যাতে করে তোমাদের জন্য একটা সুবিধা হয়। এবং এই অ্যানালাইসিসটা হচ্ছে এরকম যে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার মধ্যে প্রশ্নের প্যাটার্নের কিছু আমরা কি মিল দেখতে পাই। যেমন আমরা যদি এবছরের কথা চিন্তা করি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু মানবিক গুণাবলী এবছরই যুক্ত হয়েছে, এবং তার কিছুদিন পর আমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষা সেখানেও আমরা দেখলাম যে সেখানেও কি আমাদের এই বিষয়টাকেই অ্যাড করা হয়েছে মানবিক গুণাবলী। এবং আমাদের নার্সিং মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ নার্সিং ভর্তি পরীক্ষাতেও কি আমাদের 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছে। এই বিষয়টাকে মাথায় রেখেই আমি আমাদের এই অ্যানালাইসিসটাকে ঘটিয়েছি, এবং এই অ্যানালাইসিসে আমরা যেটা দেখতে পেলাম আমি হচ্ছে 23-24 এবং 25-26 সরি 23-24 এবং হচ্ছে কি 24-25 23-24 এই দুইটা বছরের অ্যানালাইসিস করেছি, এবং 24-25 এর পর 25-26 এর মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্ন দিয়ে আমি আজকে তোমাদের ক্লাসটা নিব। তার আগে আমি তোমাদেরকে হচ্ছে একটু অ্যানালাইসিসটা দেখাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 আমাদের মেডিকেল এর প্রশ্নের ধরন ছিল গভীর বিশ্লেষণধর্মী এবং বহুমাত্রিক, যেমন কোনটি সঠিক নয় অথবা কোনটি সঠিক। অন্যদিকে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা ছিল তুলনামূলক কিছুটা সহজ। কিরকম? এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কথা ছিল কিরকম যে তথ্যমূলক এবং এক কথায় উত্তর দেওয়ার মতো। এবং আমরা তোমাদেরকে বারংবার এই কথাটা বলেছিলাম যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সব থেকে ভালো বা হচ্ছে সব থেকে পছন্দনীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে এই যে ওয়ান ওয়ার্ড উত্তরগুলো আমরা অনেক ভালো দিতে পারি। এবং এ কারণেই দেখবা আমরা যে তোমাদের বিব্রেইনার বায়োলজি বইটা দিয়েছি সেই বইয়ের মধ্যে কিন্তু আমরা এক কথায় উত্তর আকারেই তোমাদেরকে দিয়েছি। এটা তোমরা লক্ষ্য করেছিল কিনা যারা আমাদের সাথে সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার কোর্সে আছো। আচ্ছা, তো মিল অমিলের মধ্যে যদি বলি যে মেডিকেল অপশনগুলো বেশ কাছাকাছি থাকে, নার্সিং এর সরাসরি উত্তর পাওয়া সহজ, ওই যে ওয়ান ওয়ার্ড প্রশ্ন হওয়ার কারণে। আচ্ছা, এরপরে দেখো অণুজীব অধ্যায়, আমরা তোমাদেরকে অসংখ্য বার বলেছিলাম যে অণুজীব অধ্যায়টা কিন্তু আমাদের মানে অত্যাধিক গুরুত্বপূর্ণ, এবং এটারই একটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। যেমন আমাদের কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়ার গভীর প্যাথোলজি থেকে প্রশ্ন এসেছে। অন্যদিকে আমাদের নার্সিং এর ক্ষেত্রে দেখো ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত রোগের নাম, কিসের নাম? রোগের নাম। এবং এই সম্পূর্ণ কোর্স জুড়ে তোমাদেরকে আমরা অসংখ্যবার বলেছি যে আমাদের রোগের নাম তোমাকে মুখস্থ করতেই হবে, সেটা তুমি যেভাবেই পারো না কেন, রোগের নাম, রোগের বৈজ্ঞানিক নাম, রোগের কারণ ইত্যাদি ইত্যাদি। দেখো যে সবচেয়ে বেশি মিল, কারণ উভয় পরীক্ষাতেই ভাইরাস, ব্যাকটেরিয়া এবং মানবদেহের রোগকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে যেহেতু তোমার এই ধরনের মিল আমাদের আসলে কোনো না কোনো স্পেসিফিক অধ্যায়ে আছে, তার মানে তুমি যদি 25-26-এর সাথে মিলাও তাহলে হয়তোবা ইনশাল্লাহ 25-26-এও তুমি এরকম কোন একটা অধ্যায় পাবা যেটা তোমাকে কি পরীক্ষায় সহায়তা করবে। ঠিক আছে,
আচ্ছা, এরপর দেখো কোষ রসায়ন। কোষ রসায়নের মধ্যে আমাদের এনজাইম, লিপিড, অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক বৈশিষ্ট্য সম্বলিত প্রশ্ন এসেছিল। অন্যদিকে আমাদের নার্সিং এর ক্ষেত্রে আমরা যেতে দেখলাম যে কার্বোহাইড্রেটের প্রকারভেদ বা মনোস্যাকারাইড থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ উভয় পরীক্ষাতেই তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। তবে মেডিকেলের প্রশ্ন ছিল বেশ জটিল, নার্সিং এর ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল কিছুটা তুলনামূলক সহজ। আচ্ছা, এরপর দেখো রক্ত সঞ্চালন, যেই অধ্যায়টা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, রক্ত সঞ্চালন। এবং আমরা বলে থাকি যে আমাদের পরিপাক, রক্ত, অণুজীব, এই তিনটা অধ্যায় পরীক্ষার হলে না পড়ে যাওয়া সম্ভব না। ঠিক আছে, দেখো আমাদের এখানে প্লাজমা প্রোটিন, তারপরে হচ্ছে হিমোগ্লোবিনের রাসায়নিক বন্ধন নিয়ে প্রশ্ন এসেছিল। আর নার্সিং এসেছিল রক্তে কোলেস্টেরলের প্রকারভেদ, কোনটি সব থেকে ভালো আমাদের কোলেস্টেরল। ঠিক আছে, সো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এখানে এসেছিল। সো তোমাদের এখানে দেখো বলা হচ্ছে দুইটা পরীক্ষাতেই রক্তের উপাদান এবং এর কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আমরা আমাদের সম্পূর্ণ বছর জুড়ে তোমাদেরকে এই জিনিসটাকেই মানে প্রাধান্য দিয়ে পড়িয়েছি, রাইট? আচ্ছা, এরপরে দেখো আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া। আমাদের এখানে মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল গ্যাসীয় পরিবহন সংক্রান্ত। আর আমাদের প্রথমবারের মতো নার্সিং ভর্তি পরীক্ষায় দেখো আমাদের মানে বিগত কোনো বছরে আমাদের হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে কোনো প্রশ্ন আসেনি, কিন্তু এই বছর অর্থাৎ 2023-24-এই প্রথমবারের মতো, যে বছর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল, সেই বছরই প্রথমবার আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে একটা প্রশ্ন এসেছিল, রাইট? সো এই বিষয়গুলোকেই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, যেন 25-26-এর প্রশ্ন দিয়ে তুমি হচ্ছে নিজেকে একটু প্রস্তুত করতে পারো। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমরা হচ্ছে 23-24-এর কথায় যদি বলি যে প্রধান মিল সমূহ, দুই পরীক্ষাতেই চতুর্থ অধ্যায়টা ছিল, এবং মেডিকেলে এখান থেকে প্রশ্ন এসেছে 5টি, নার্সিং এসেছে 3টি। তার মানে বিষয়টা দেখতে পাচ্ছ যে মিল কিন্তু অনেক কাছাকাছি। আবার যদি কোষ রসায়নের ক্ষেত্রে, এখানে কিন্তু নানাবিধ প্রশ্ন হয়েছে এবং সেটা পার্থক্য ছিল, বাট প্রশ্ন হয়েছে। আবার যদি প্রতিরক্ষা অধ্যায় থেকে আমাদের কিন্তু লাইসোজাইম, এনজাইম, এবং নার্সিং এ আমাদের ভ্যাকসিন নিয়ে প্রশ্ন এসেছিল। তার মানে কি আমাদের এই দশম অধ্যায়টাও অত্যাধিক গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে বিষয়বস্তুর মিল। যেমন আমাদের মেডিকেল 10 নম্বর প্রশ্নে ম্যালেরিয়া নিয়ে জানতে চাওয়া হয়েছিল, আর নার্সিং এর 2 নম্বর প্রশ্নেও আমাদের ম্যালেরিয়া অপশন হিসেবে ছিল। তার মানে আমাদের এখানে অপশন এবং প্রশ্নের মধ্যে একটা সামঞ্জস্যতাও আমরা এখানে লক্ষ্য করেছি। এবং সর্বশেষ মেডিকেলে লিপিডের ভূমিকা নিয়ে প্রশ্ন এসেছে, আর নার্সিং এ লিপিডের এসডিএল নিয়ে ভূমিকা, মানে এসডিএল এর ভূমিকা নিয়ে প্রশ্ন এসেছিল। তার মানে তোমার সামনে কিন্তু এই যে মিলকরণ বা হচ্ছে একটা দুজনের মধ্যকার একটা বলা যেতে পারে কানেকশন, সেই কানেকশনটা কিন্তু তোমরা আলহামদুলিল্লাহ দেখতে পেলা। ঠিক আছে, আচ্ছা, এবারে একটু আসো আমাদের পরবর্তীতে আমাদের কিছু জটিলতা ছিল, বাট হচ্ছে সেই জটিলতা আমাদের আসলে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো আমরা যদি হচ্ছে আমাদের পরবর্তী অংশে, অর্থাৎ 23-24-এর পরে আমরা যদি হচ্ছে 25-26-এ মানে 24-25-এ যাই, তো 24-25-এ গেলে দেখো যে আমাদের এটা 24-25 হবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, দেখো 24-25-এর ক্ষেত্রে যদি আমরা যাই, 24-25-এর ক্ষেত্রে কি বলা আছে যে জীব প্রযুক্তি অধ্যায় থেকে আমাদের প্রশ্ন এসেছে, এবং সরাসরি উভয় পরীক্ষাতে একই ধরনের প্রশ্ন, মানে ডিএনএ কাটিং টপিকটা বা হচ্ছে ডিএনএ স্প্লাইসিং টপিকটা কিন্তু এখানে এসেছিল। আবার যদি আমরা বলি অণুজীব অধ্যায়টা, আবার অণুজীব অধ্যায়টা আমাদের সামনে উপস্থাপন হয়েছে, যে উভয় পরীক্ষাতেই ডেঙ্গু সেটাকে গুরুত্ব দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এবং তখন কিন্তু মানে ডেঙ্গু রোগটা অনেক বেশি ছড়ানো ছিল। ঠিক আছে, এরপর দেখো চলন ও অঙ্গচালনা। চলন অঙ্গচালনার ক্ষেত্রে দেখো যে কঙ্কালতন্ত্র, হাড়ের গঠন এবং সংখ্যা, এই বেসিক কনসেপ্ট থেকে উভয় পরীক্ষায় প্রশ্ন এসেছিল, অর্থাৎ মেডিকেলেও আমাদের কঙ্কালতন্ত্র বা আমাদের চলন ও অঙ্গচালনা থেকে প্রশ্ন এসেছিল, নার্সিংও আমাদের এই অধ্যায় থেকেও প্রশ্ন এসেছিল। আবার যদি আমরা সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়টার দিকে লক্ষ্য রাখি, যে আমাদের এখানে মস্তিষ্কের অংশ, করটিক স্নায়ু নিয়ে প্রশ্ন এসেছিল, যেখানে নার্সিং এ কি উচ্চ রক্তচাপের জন্য কোন হরমোনটা দায়ী এবং মস্তিষ্কের কাজ, এই সংশ্লিষ্ট প্রশ্ন এসেছিল। তার মানে এটাও কিন্তু কাছাকাছি একটা প্রশ্ন। এবং সর্বশেষ উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে আমাদের এইখানে মেডিকেলে ক্রেবস চক্রের স্থান নিয়ে প্রশ্ন এসেছে, যেখানে নার্সিং এ পত্ররন্ধ্র নিয়ন্ত্রণকারী আয়ন এবং সালোক সংশ্লেষণ থেকে প্রশ্ন এসেছিল। সো আমরা দেখলাম যে আমাদের কিন্তু দেখো এখানে 11, চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম, মানে প্রায় 5টা অধ্যায়ে মিলকরণ আছে বা মিল আছে। তার মানে তোমরা যদি হচ্ছে কাছাকাছি এই প্রশ্নগুলো পড়ো, এবং আজকে আমি তোমাদেরকে যে মানে কাছাকাছি প্রশ্ন তৈরি করেছি, সেই প্রশ্নগুলোর সমাধান করলে ইনশাল্লাহ আশা করি 2-1টা প্রশ্ন কমন সরাসরি পড়লেও পড়তে পারে। ঠিক আছে, এবং এখানে কথাই বলছিলাম যে রিপিটেড কনসেপ্ট বা হচ্ছে হুবহু মিল, এটা নিয়ে হচ্ছে আমাদের বলা যেতে পারে যে কাছাকাছি জায়গা ছিল, যে রেস্ট্রিকশন এনজাইম, তারপরে হচ্ছে আমাদের মানবদেহের প্রতিরক্ষা নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল। যেমন হচ্ছে আমাদের মেডিকেলে প্রাধান্য পেয়েছে লাইসোজাইম এবং অ্যালার্জি, নার্সিং এ আমাদের টিকা নিয়ে বা ভ্যাকসিন নিয়ে একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং সর্বশেষ শর্ট সিলেবাসে যে প্রভাব, সেই প্রভাবে দেখা যাচ্ছে যে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলো থেকেই কি বেশি
প্রশ্ন এসেছিল। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। এবং আমরা যদি হচ্ছে এটাকে একটু সুন্দর করে সাজাই, দেখো আমাদের মেডিকেল 23-24-এ কোষের গঠন থেকে 3টা প্রশ্ন ছিল, বাট নার্সিং মানে আমাদের নার্সিং এ কোনো প্রশ্ন ছিল না। আবার আমরা যদি হচ্ছে কোষ বিভাজনের দিকে যাই, যে দুই জায়গার কোথাও প্রশ্ন ছিল না। কোষ রসায়নে আমাদের মেডিকেলে ছিল 4টা, আমাদের নার্সিং এ ছিল 1টা। আবার অণুজীবে ছিল 5টা, আমাদের নার্সিং এ ছিল 3টা। আবার শৈবাল ছত্রাকে ছিল 3টা, আমাদের নার্সিং এ ছিল 1টা। আবার যদি নগ্নবীজে আবৃতবীজিতে ছিল না, টিস্যুতন্ত্রতে ছিল না, উদ্ভিদ শারীরতত্ত্বে আমাদের নার্সিং এ কিন্তু একটা প্রশ্ন ছিল। জীব প্রযুক্তিতে আমাদের মেডিকেলে ছিল হচ্ছে 2টা, কিন্তু আমাদের নার্সিং এ কি ওরকম সরাসরি প্রশ্ন ছিল না। ঠিক আছে, আবার যদি আমরা আমাদের 24-25-এর ক্ষেত্রে আসি, দেখো 24-25-এ কিন্তু বেশ খানিকটাই মিল আছে। ঠিক আছে, এই যে বেশ খানিকটাই কি আমাদের মিল আছে। ওকে, সো এই অধ্যায়গুলো নিয়ে আমরা হচ্ছে এতক্ষণ ধরে কথা বলছিলাম। এবং সর্বশেষ আমাদের মেডিকেল 25-26-এ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই যে অধ্যায়গুলো যেগুলো আমরা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমাদের অণুজীব থেকে 2টা, তারপরে হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের নগ্নবীজে আবৃতবীজী উদ্ভিদ থেকে 2টা, টিস্যুতন্ত্র থেকে 2টা, তারপরে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে 3টা, তারপরে হচ্ছে আমাদের উদ্ভিদ প্রজনন থেকে 2টা, এই ধরনের প্রশ্ন এসেছে। সো এই অ্যানালাইসিসটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে তোমাদের জন্য এখন প্রশ্ন তৈরি করেছি। এবং পরবর্তীটাও দেখো, অবশ্যই পরবর্তীটাও হচ্ছে এরকম। সো এটা আর আমাদের ওইভাবে গুরুত্ব সহকারে দেখার দরকার নেই। এই যে ইন টোটাল হচ্ছে আমাদের সবগুলো প্রশ্ন এখানে তোমাদের অ্যানালাইসিস আকারে দেওয়া আছে। সো এই অ্যানালাইসিসটা আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না, কারণ হচ্ছে এখানে কয়টা প্রশ্ন এসেছে, কয়টা প্রশ্ন এসেছে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কি কোন ধরনের বা কোন প্যাটার্নে প্রশ্ন এসেছে। ঠিক আছে, সো আমার এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা? তাহলে হচ্ছে আমরা আমাদের প্রশ্নে চলে যাব। বলো এই বিষয়টা তোমরা হচ্ছে বুঝতে পেরেছো কিনা, যে আমি তোমাদের কোন বিষয়টার উপরে ফোকাস রেখে আজকের প্রশ্ন প্যাটার্ন সাজিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে ধরতে পেরেছো। এবং আজকে আমার ক্লাসটা করার পরে আমি তো তোমাদেরকে হচ্ছে আমার দায়িত্বের জায়গা থেকে যতটুকু সম্ভব অতটুকু অনুযায়ী আমি তোমাদেরকে এটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি। বাট তোমার কাজ হচ্ছে আমি যেভাবে বলেছি বা আমি যে প্যাটার্নটা তোমাদেরকে এখানে সাজিয়ে দিলাম, সেই প্যাটার্ন অনুযায়ী তুমি নিজে কিছু পড়বা, এবং সেই পড়াটাই হবে সব থেকে বেশি ইফেক্টিভ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমরা হচ্ছে আমাদের এমসিকিউ কোশ্চেন বা হচ্ছে উত্তরে চলে যাই। আমাকে একটু বলো যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের প্রকোষ্ঠে অবস্থিত দানাদার তরলকে কি বলে? এবং আমরা যখন সম্পূর্ণ কোর্স জুড়ে আমরা কিন্তু বারংবার বলেছি যে আমাদের কোষ ও এর গঠনের মধ্যে অধ্যায়ের মধ্যে যেহেতু গঠন কথাটা আছে, সো গঠন থেকে কিন্তু আমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, সো এরকম গঠন জনিত প্রশ্ন অনেক হবে। যেমন আমাদের এই গঠনজনিত প্রশ্নের মধ্যে সব থেকে উপরের দিকে আছে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, সব থেকে উপরের দিকে কে আছে? আমাদের মাইটোকন্ড্রিয়া, এবং এর সাথে আরেকজন আছে, সে হচ্ছে কে? আমাদের প্লাস্টিড। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই দুজনের গঠন নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন হওয়ার সুযোগ অনেক বেশি। এবং আমরা দেখেছি যে প্লাস্টিড নিয়ে আমাদের কিন্তু 2023-24-এ প্রশ্ন এসেছিল। ঠিক আছে, না তোমরা অনেকেই ভুল বলছো, একটু সহজ করে, অনেকে সঠিক উত্তর দিয়েছো, অনেকে ভুল উত্তর দিয়েছো। যখন তুমি ক্রিস্টি বলছো, মনে রাখবা ক্রিস্টি কিন্তু হচ্ছে ভাঁজ, মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ভাঁজটা থাকে সেটাকে বলা হয় ক্রিস্টি। এবং সবসময় মনে রাখবা যে কোনো কিছুর মধ্যকার তরল বা যে কোনো কিছুর মধ্যে অবস্থিত যে তরলটা আছে বা যে জিনিসটার মধ্যে সে ধাত্র আকারে থাকে, সেই ধাত্রটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স বা মাত্রিকা। কি বলি? ম্যাট্রিক্স বা মাত্রিকা। সো তোমাদের কাছে মনে হতে পারে যে এই প্রশ্নটার উত্তর কৃষ্টি কেন হলো না, কারণ হচ্ছে কৃষ্টি কথাটা তোমার মাথায় তখনই এসেছে যখন তুমি মাইটোকন্ড্রিয়ার কথাটা দেখেছো। কারণ অধিকাংশ প্রশ্নই হচ্ছে এরকম আমাদের মাইটোকন্ড্রিয়া রিলেটেড এরকম হয়ে থাকে, যে কৃষ্টি অথবা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভাঁজকে কি বলে। সো এ কারণে সহজ কথা, আমাদের যে কোনো কিছুর মধ্যকার তরলকে আমরা সাধারণত ম্যাট্রিক্স হিসাবেই চিনি, ম্যাট্রিক্স বা মাত্রিকা হিসাবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোষচক্রের কোন উপদশায় ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং মাথায় রাখবা আমি কিন্তু হচ্ছে এই প্রশ্নগুলো তৈরি করেছি কোন কিসের উপর বেস করে? 2025-26 মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নের অনুরূপ বা হচ্ছে এর কাছাকাছি ধরনের অনুযায়ী। ঠিক আছে, তো একটু প্রশ্নটা উত্তর করে দাও। কোষচক্রের কোন উপদশায় ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়? আমরা জানি যে কোষচক্রের যে ইন্টারফেজ আছে, সেই ইন্টারফেজের টোটাল 3টা দশা, সেগুলো হচ্ছে জি1, তারপরে হচ্ছে এস, এবং হচ্ছে জি2। ঠিক আছে, সো এই 3টা দশার মধ্যে কোন দশায় আমাদের সব থেকে মানে ডিএনএ অনুলিপন বা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়? এটা আমরা সবাই মোটামুটি জানি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের, না জি2 নয়, তোমরা কিছু উত্তর ভুল করছো। এটা সঠিক উত্তর কি? এস। কেন? কারণ এস মানেই হচ্ছে সিনথেসিস। এস মানে কি? এস মানেই হচ্ছে সিনথেসিস। সিনথেসিস মানেই হচ্ছে কি? সংশ্লেষণ। এবং আমাদের এইখানে ডিএনএ মূলত কি হয়? সংশ্লেষিত হয়ে একটা থেকে দুইটাতে পরিণত হয়। ঠিক আছে, সো অবভিয়াসলি আমাদের সঠিক উত্তরটা কি হবে? সি হবে বা হচ্ছে এস হবে। ঠিক আছে,
ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসো। গ্লুকোজের সাধারণ সংকেত কোনটি? খুবই ভালো একটা প্রশ্ন। এবং দেখা যাচ্ছে কোষ রসায়ন থেকে আমাদের এই যে প্রশ্নটা আমরা দেখতে পেলাম, কোষ রসায়ন, এই প্রশ্নটা কিন্তু হচ্ছে তোমাদের পরীক্ষার হলে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার কাছে এখন মনে হতে পারে যে এই প্রশ্নটা তো অনেক সহজ। তো এখন এই প্রশ্নটা এখন সহজ মনে হলেও পরীক্ষার হলে গিয়ে তোমার কিন্তু হচ্ছে মাথায় গ্লুকোজের ঘাটতি হবে, এবং উপরন্ত এবার তো হচ্ছে রোজার মধ্যে পরীক্ষা। ঠিক আছে, সো আমার মনে হয় এটা তোমরা অনেক ইজিলি উত্তর করতে পারবা। একটু দেখো তো যে গ্লুকোজের সাধারণ সংকেত কোনটি। আমাদের গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, মনোস্যাকারাইডের সাধারণ সংকেত সাধারণত কি? CN H টুয়াইজ N, তারপরে কি ON। ওকে, সো আমাকে এখন বলো যে এর মধ্যে কোনটা আমাদের গ্লুকোজের সাধারণ সংকেত হিসেবে আমরা তাকে ধরতে পারি, বা হচ্ছে সঠিক উত্তর হিসেবে আমরা বর্ণনা করব। বলো। হ্যাঁ, আমাদের হচ্ছে সিনথেসিস দশা বা হচ্ছে এস দশা আমাদের ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়। তাহলে পরবর্তী প্রশ্নের উত্তর কি হবে? সবাই বলে দাও। একটু কষ্ট করে হলেও তোমরা হচ্ছে একটু চেষ্টা করবা যে 3 এর বি বা 3 এর সি, 3 এর ডি, যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নাম্বার মেনশন করবা। ঠিক আছে, আই হাই, তুমি হচ্ছে একটু আরবি নামের যে আছো তুমি হচ্ছে একটু ভিন্ন দিকে চলে গেছো। আমি বলবো তুমি হচ্ছে, যেহেতু তোমার ধারণাটা ভুল, তো তুমি চেষ্টা করবা এখনই হচ্ছে বইটা খুলে তোমার ধারণাটাকে সঠিক করতে। ঠিক আছে, জি2 দশায় আমাদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি, স্পিন্ডল তন্তু সৃষ্টি বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য যে যাবতীয় যা কিছু আছে, যেমন মাইক্রোটিউবুলস তৈরির সূচনা হয়। আর জি1 দশায় আমাদের হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই এনজাইমের সাথে আমাদের সাইক্লিন প্রোটিন যুক্ত হয়ে আমাদের প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে। সো এই পড়াগুলো ইতিমধ্যে তোমরা অসংখ্যবার পড়ছো, নতুন করে দেখার জন্য জাস্ট হচ্ছে ক্লিয়ার থাকবা। ঠিক আছে, C6H12O6, ভেরি গুড। তাহলে সঠিক উত্তর কি? আমাদের বি নাম্বার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসো। ব্যাকটেরিওফাজ এটা কি? ব্যাকটেরিওফাজ এটা কি ব্যাকটেরিয়া, নাকি ভাইরাস, নাকি ছত্রাক, নাকি প্রোটোজোয়া? বলে ফেলো, ব্যাকটেরিওফাজ এটা কি আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, নাকি হচ্ছে প্রোটোজোয়া? ঠিক আছে, হ্যাঁ, একটু কষ্ট করে এরকম করে বলবা যে 4-এর সঠিক উত্তর কোনটি। হ্যাঁ, 4-এর সঠিক উত্তর হচ্ছে ABCD, যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে একটু উল্লেখ করে দিবা, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, 3-এর বি, ভেরি গুড। 3-এর বি, বেশিরভাগ শিক্ষার্থী 3-এর বি উল্লেখ করেছে, যেটা আসলে খুব ভালো। এবং তোমরা তোমাদের এই প্রশ্নোত্তর পর্বটা যতক্ষণ জারি রাখবা, আমি জানি যে তোমরা হচ্ছে হয়তো বা এখানে আমাদের সাথে এখন যুক্ত আছো 317 জন বা 315 জন। এই 315 জন থেকে হয়তো বা শেষ পর্যন্ত 100 জন থাকবে। বাট এই 100 জনের যে ডেডিকেশন, সেই ডেডিকেশনটাই হচ্ছে মূলত তাকে নার্সিং ভর্তি পরীক্ষায় অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। এই যে তোমরা কেউ হচ্ছে এটা ভুল করোনি, এটা আমার খুব ভালো লাগলো। যে ব্যাকটেরিওফাজ হচ্ছে মূলত একটা ভাইরাস, এবং এই ভাইরাসটা মূলত কি করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ঠিক আছে, এবং এই ফাজ কথাটা দেখেই আমরা হচ্ছে সেটা বুঝতে পারবো। ওকে, এবং আরো একবার মনে করিয়ে দিই যে ব্যাকটেরিওফাজ একটা ভাইরাস, যেই ভাইরাসটার কাজ হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করা। আবার নিরাভ সবুজ শৈবালকে যখন কেউ ধ্বংস করে তখন সেটাকে বলা হয় সায়ানোফাজ ভাইরাস। ঠিক আছে, এটাও একটু মনে রাখবা। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসো। ধানের টুংরো রোগ সৃষ্টিকারী ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল কোনটি? ঠিক আছে, এটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন, তোমাদেরকে এটার উত্তর করতে হবে যে ধানের টুংরো রোগ সৃষ্টিকারী ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল কোনটি। আমি আরো একবার বলছি যে অণুজীব অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এখানে কিন্তু তোমার আসলে মানে বলা যেতে পারে যে ভুল হওয়ার সুযোগ অনেক আছে, বাট তুমি যদি একটু সাবধানে দেখো তাহলেই হচ্ছে তুমি এটার উত্তর করতে পারবে। ঠিক আছে, ওকে, এবং এটা কিন্তু মনে রাখি এটা হচ্ছে একটা ব্যতিক্রম। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে একটা ব্যতিক্রম জিনিস। এটা আরেকবার মনে করিয়ে দেই যে এটা হচ্ছে একটা কি ব্যতিক্রম জিনিস। তো ব্যতিক্রম প্রশ্নগুলো কিন্তু আমরা বিগত বছরে দেখেছি যে প্রচুর এসেছে। ব্যতিক্রম কি আমাদের বিগত বছরগুলোতে প্রচুর এসেছে। আচ্ছা, অনেকেই বলছো সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। আমি তো বললাম যে এটা ব্যতিক্রম, ব্যতিক্রম হলে তো প্রথমে ক নাম্বার হওয়ার সুযোগ প্রথমেই হারিয়ে যাবে। ঠিক আছে, ব্যতিক্রম হওয়া যেহেতু বলে দিয়েছি, তার মানে কি প্রথমেই এসডিএনএ, এসএসডিএনএ এবং হচ্ছে ডিএসডিএনএ বাদ কেন? এসএস আমাদের আরএনএ কি? আরএনএ তো অবশ্যই সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আর ডিএনএ কি? ডিএনএ তো ডাবল স্ট্র্যান্ডেড। তো আমাদের ব্যতিক্রম কি হয়? ব্যতিক্রম হয় আরএনএ যদি ডাবল স্ট্র্যান্ডেড হয় সেটা একটা ব্যতিক্রম, আর আমাদের ডিএনএ যদি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা এক সূত্রক হয় সেটা একটা ব্যতিক্রম। আমরা ডিএনএ কে কিভাবে চিনি? আমরা ডিএনএ কে চিনি হচ্ছে এরকম, ঠিক না? সো এখন এই ডিএনএটা যদি এক সূত্রক হয়ে যায় তার মানে এটাই কি ব্যতিক্রম না? সো এই এসএস মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। তোমরা মনে রাখবা
অধিকাংশ উদ্ভিদ ভাইরাস আরএনএ ভাইরাস, অধিকাংশ উদ্ভিদ ভাইরাস কি আরএনএ ভাইরাস, কিন্তু আমাদের এই ধানের টুংরো রোগ সৃষ্টিকারী ভাইরাস এবং ফুলকপির যে মোজাইক ভাইরাস আছে, ফুলকপির মোজাইক ভাইরাস, এই দুইটা ভাইরাস হচ্ছে আমাদের ভিন্ন। ঠিক আছে, এই ফুলকপির মোজাইক ভাইরাস, এই দুইটা ভাইরাস হচ্ছে ভিন্ন, তারা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস বা একক সূত্রক বা এক সূত্রক ভাইরাস। ঠিক আছে, আচ্ছা তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে SSDNA বা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ। আচ্ছা এরপর দেখো, নিচের কোনটি সিনোসাইটিক শৈবাল? খুব ভালো প্রশ্ন, এবং তোমরা সবাই জানো যে সিনোসাইটিক মানে কি। সিনোসাইটিক মানে হচ্ছে যেই উদ্ভিদ কোষে যেই উদ্ভিদ কোষ বহু নিউক্লিয়াস বিশিষ্ট, তাকে আমরা কি বলি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট। ঠিক আছে, তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি হচ্ছে আমাদের সিনোসাইটিক। ঠিক আছে, সো সিনোসাইটিকের কিন্তু তিনটা উদাহরণ তোমরা অনেকবার পড়েছো, এবং সেই তিনটা উদাহরণ থেকেই তোমরা হচ্ছে এটার উত্তর করতে পারবা আমি বিশ্বাস করি। বলো। উলোথ্রিক্স সঠিক উত্তর বলে আমি তোমাকে আসলে নিতে পারছি না। 5 পারি না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 5 না পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেকেই হচ্ছে 6 এর উত্তরটা সঠিক দিচ্ছ, অনেকেই হচ্ছে ভুল করছো, এবং এই ভুল করার কারণটা হচ্ছে তোমরা অধ্যায়গুলো না উপর থেকে পড়ার চেষ্টা করবা, করছো, যেটা আসলে তোমাকে একটু পিছনে ব্যাকফায়ার করছে। কেন? কারণ হচ্ছে অধ্যায়গুলো উপর থেকে পড়লে কি হয় যে তুমি কিছু স্পেসিফিক ওয়ার্ডের মধ্যেই তুমি হচ্ছে হাত পা নাড়াও, তুমি এর বাইরে যেতে পারো না। ঠিক আছে, সো সম্পূর্ণ অধ্যায়ের মধ্যে তোমরা এই উলোথ্রিক্স শব্দটা অনেকবার পড়ার কথা, কিন্তু এর সাথে ছোট্ট করে ভাউসারিয়া কথাটাও কিন্তু ছিল। তো সেই ভাউচারিটা না পড়ার কারণেই কিন্তু হচ্ছে তোমরা উলোথ্রিক্স বলেছো, ভাউসারিয়ার বলো নাই। ঠিক আছে, সো এটা সঠিক উত্তর হচ্ছে ভাউসারিয়া। ওকে, ভাউসারিয়ার সাথে আরো দুইজন আছে, তাদের নামও পড়বা, যে তারা হচ্ছে সিনোসাইটিক শৈবাল। তারা কি? সিনোসাইটিক শৈবাল মানে হচ্ছে তাদের কোষ কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট। ওকে, আচ্ছা এরপরে আসো, লাইকেনের শৈবাল এবং ছত্রাকের এই যে সহ অবস্থান, সেই সহ অবস্থানকে কি বলা হয়? এটাকে আমরা কি প্যারাসাইটোজম বলবো, নাকি হলোসাইটোজম বলবো, নাকি হচ্ছে মিউচুয়ালিজম বলবো, নাকি হচ্ছে স্যাপ্রোফাইটিজম বলবো? বলো। এটা কিন্তু হচ্ছে এমন একটা সহ অবস্থান, যে সহ অবস্থানের একটা ভিন্ন নাম আছে, এবং সেটা কিন্তু পরীক্ষায় চলে আসবে। দেখা যাক সাতের উত্তর কি করতে পারো তোমরা। সাতের উত্তর কি? লাইকেন। লাইকেন হচ্ছে পৃথিবীর সর্বজনীন উদ্ভিদ। লাইকেন কি? পৃথিবীর সর্বজনীন উদ্ভিদ। সর্বজনীন উদ্ভিদ কোনটিকে বলা হয়? লাইকেনকে বলা হয় সর্বজনীন উদ্ভিদ। এটা যেমন সঠিক কথা, ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি যে লাইকেনের মধ্যে আমরা দেখতে পাই যে লাইকেনের মধ্যে শৈবালের আধিপত্য কিন্তু অনেক বেশি। কেন? কারণ শৈবাল খাদ্য তৈরি করতে, বা শৈবালটা খাদ্য তৈরি করে, আর ছত্রাক হচ্ছে তাকে কি বলা যেতে পারে, এই যে তোমার কি দেয়, তাকে হচ্ছে তোমার কি বলা যেতে পারে, ওই যে সহায় দেয় বা হচ্ছে আশ্রয় দেয়। ঠিক আছে, তার মানে কি? তারা হচ্ছে একটা মিউচুয়ালিজমে আছে। তারা কি আছে? মিউচুয়ালিজমে আছে। সহ অবস্থান মানেই তো কি? মিউচুয়ালিজম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? মিউচুয়ালিজম। ঠিক আছে, সাতের এ তো মাথায় আসার কথাই না, এ তো অনেক কঠিন একটা শব্দ। তোমরা হ্যাঁ এটার সাথে আর এটার সাথে একটু করতে পারো, বাট সঠিক উত্তর এখানে দেওয়াই আছে, দেখো, যে মিউচুয়ালিজম। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসো, নিচের কোন উদ্ভিদটি সানফার্ন নামে পরিচিত? মনে রাখবা, সানফার্ন এবং পামফার্ন দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। সানফার্ন এবং পামফার্ন দুইজনের মধ্যে কি একটা পার্থক্য আছে? সানফার্ন একজন, পামফার্ন আর একজন। বলো সানফার্নকে আর পামফার্নকে, দ্রুত। সানফার্নকে আর হচ্ছে কি বলে এটাকে, পামফার্নকে। হ্যাঁ, 7 এর সি, 7 এর সি, 7 এর এ যারা বলেছো তারা আসলে একটু ভুল বলেছো, সমস্যা নাই। হ্যাঁ বলে ফেলো, নিচের কোন উদ্ভিদকে সানফার্ন নামে পরিচিত? আমাদের কিন্তু দুই ধরনের এরকম ফার্ন উদ্ভিদ আছে, একটা হচ্ছে সানফার্ন আর হচ্ছে পামফার্ন। পামফার্ন কোনটা? পামফার্ন হচ্ছে আমাদের সাইকাস। পামফার্ন কে? পামফার্ন হচ্ছে আমাদের সাইকাস। হ্যাঁ, তোমাদেরকে একটু কষ্ট করে হলেও একটু এটা মেনশন করো। হ্যাঁ, এই যে অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছো, যে আমাদের সানফার্ন হচ্ছে কে? টেরিস। তাহলে পামফার্ন কে? পামফার্ন হচ্ছে সাইকাস। আর পামফার্ন কে? পামফার্ন হচ্ছে, সরি, পামফার্ন হচ্ছে সাইকাস, আর সানফার্ন হচ্ছে আমাদের টেরিস। ওকে, ভেরি গুড।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সাইকাসের শুক্রাণু কোন বৈশিষ্ট্যের অধিকারী? আমাদের কিন্তু এই ধরনের বৈশিষ্ট্যাবলী সমৃদ্ধ প্রশ্ন, আমাদের এ ধরনের বৈশিষ্ট্যাবলী সমৃদ্ধ প্রশ্ন কিন্তু হচ্ছে খুবই সমাদৃত প্রশ্ন, এবং আমাদের প্রচুর আমরা দেখি যে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে যে বৈশিষ্ট্য সম্বলিত প্রশ্ন। তো তোমরা একটু কষ্ট করে হলেও বৈশিষ্ট্য প্রশ্নটা উত্তর করে ফেলো দ্রুত। আমি একটু দেখি যে আমাদের আসলে কিরকম তোমরা রেসপন্স করছো। ভেরি গুড। হ্যাঁ, এটার উত্তর কি হবে? কষ্ট করে একটু মেনশন করিও যে ৯ এর এ, বি নাকি হচ্ছে সি নাকি ডি। ঠিক আছে? একটু কষ্ট করে হলেও মেনশন করিও। ভেরি গুড। সানফার্ন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে টেরিস, এবং পামফার্ন হচ্ছে আমাদের সাইকাস। ওকে। ৯ এর বি। ভেরি গুড। হ্যাঁ, আয় হায়! ৯ এর ডি তুমি হচ্ছে হয়তোবা পড়োনি, কারণে হচ্ছে এটার উত্তর ৯ এর ডি করে ফেলেছো। মনে রাখবা আমাদের সাইকাসের শুক্রাণু কিন্তু হচ্ছে অবশ্যই সচল, এবং তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সে হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। ঠিক আছে? এবং আরো কিছু বৈশিষ্ট্য আছে যে যেমন হচ্ছে সে উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু, তারপরে হচ্ছে সেটা আবার দেখতে লাটিমের মতো। সো এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেটার কথাই বললাম যে বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাকে অনেক বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ বৈশিষ্ট্যগুলো নিয়েই প্রশ্ন সর্বাধিক হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, অমরাবিন্যাস মার্জিনাল এটা দেখা যায় কোন গোত্রে? অর্থাৎ মার্জিনাল অমরাবিন্যাস এটা দেখা যায় কোন গোত্রে? দ্রুত বলে ফেলো ভাইয়া পুরা। মার্জিনাল বা একপ্রান্তীয় অমরাবিন্যাস দেখা যায় কোন গোত্রের ক্ষেত্রে? হ্যাঁ, সো এটা কিন্তু হচ্ছে খুবই ক্ষুদ্র একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে তোমাকে হয়তোবা এখন তুমি বুঝতে পারছো যে ভাই এটা তো আমি হচ্ছে ওইভাবে কখনো পড়িনি, বাট এই ধরনের প্রশ্ন আমরা দেখেছি যে বিগত বছরে কাছাকাছি ধরনের দিয়ে দেয়। ঠিক আছে? যে কারণে কিন্তু হচ্ছে এই প্রশ্নটা উল্লেখ করা হয়েছে। ওকে। সো আমাদের মার্জিনাল, তোমাকে এই প্রশ্নের উত্তর করতে হলে আগে মানে জানতে হবে যে আমাদের মার্জিনাল এটা দেখা যায় কোন কোন ক্ষেত্রে। আমাদের শিম, মটরশুঁটি এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা সাধারণত মার্জিনাল দেখি। তাহলে এই শিম, মটরশুঁটি এরা আসলে কোন গোত্রের বলো তো? অনেকেই বলছে সোলানিসি, বাট আনফরচুনেটলি উত্তরটা ভুল হয়েছে। এটা হচ্ছে ফাবাসি। ঠিক আছে? বা ফ্যাবাসি। ওকে। তাহলে আমাদের ফ্যাবাসি কি? ফ্যাবাসি হচ্ছে আমাদের এই যে শিম, মটরশুঁটির ক্ষেত্রে প্রযোজ্য হয়। শিম, মটরশুঁটির ক্ষেত্রে সাধারণত আমাদের এই মার্জিনাল অবরাবিন্যাস আমরা দেখি সিম বা হচ্ছে মটর, এবং এই সিম বা মটর কিসের আওতাভুক্ত? ফ্যাবাসিরা আওতাভুক্ত। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, অনেকে এটা ভুল করার কথা, কারণ হচ্ছে এটা হঠাৎ করে এবং হচ্ছে একটু ভিন্ন ধরনের প্রশ্ন। তোমরা সাধারণত মালভেসি, পোয়াসি, সোলানেসি এগুলোর সাথেই বেশি পরিচিত। সো ওগুলোর বাদ দিয়েও আমাদের এরকম একটা দুইটা প্রশ্ন আছে যেগুলো আমরা একটু প্র্যাকটিস করলে ভুল হবে না। ঠিক আছে? ওকে, অনেকেই এটার উত্তর ঠিকভাবে করতে পারোনি, এটার জন্য আমি দুঃখিত, বাট হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা দেখো, জাইলেম টিস্যুর কোন কোষটি মৃত কোষ? কোন কোষটি মৃত কোষ? এটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন, এবং আমরা জানি যে আমাদের ফ্লোয়েম কি কাজে লাগে। তোমরা অনেকের কাছেই কিন্তু আমাদের উদ্ভিদ বিজ্ঞানটা পছন্দনীয় না, বাট উদ্ভিদ বিজ্ঞানের এই যে ভাস্কুলার বান্ডের অংশটা তোমরা যদি হচ্ছে পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেক মজা লাগবে। তো আমরা পড়েছি যে আমাদের ফ্লোয়েম, জাইলেম এই রিলেটেড অনেক পড়া পড়েছে, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, তারপরে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। ঠিক আছে? সো সেই পড়াগুলো যদি তুমি একবার পড়ো তোমার কাছে দেখবে যে সহজ লাগছে। সো ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম হচ্ছে খাদ্য ডিস্ট্রিবিউশনে সাহায্য করে। ঠিক আছে? ফ্লোয়েম কি? ফ্লোয়েম হচ্ছে খাদ্য ডিস্ট্রিবিউশনে সাহায্য করে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। খাদ্য ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? খাদ্য ডিস্ট্রিবিউশনে সাহায্য করে। আর আমাদের যে জাইলেম আছে সেই জাইলেম কি করে? সেই জাইলেম হচ্ছে মূল থেকে পানি এবং খনিজ আমাদের কি করে? পরিবহন করে। পানি এবং খনিজ পরিবহন করে, এবং এই পানি এবং খনিজ পরিবহন করে কি করে? সে হচ্ছে আমাদের যে কাণ্ড আছে সেই কাণ্ড পর্যন্ত পৌঁছে দেয়। এবং কাণ্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণ কি? কারণ কাণ্ড পর্যন্ত পৌঁছে দিলে সেখানে খাদ্যটা তৈরি হবে। ঠিক আছে? সো জাইলেম টিস্যুর কোনটি মৃত? দ্রুত বলে ফেলো। এই যে দেখছো, এই জায়গায় কিন্তু হচ্ছে তোমরা একটু বিপদে পড়ে যাবা। এই জায়গায় কি তোমরা হচ্ছে একটু বিপদে বিপদে পড়ে যাবা।
কেন বিপদে পড়বা বলো তো? কারণ হচ্ছে ওই যে তোমরা মানে অসংখ্যবার পড়ছো যে জাইলেম টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক বা জাইলেম টিস্যুর ক্ষেত্রে, বাট তোমরা এইটা পড়ো নাই যে জাইলেম টিস্যুর কোনটা মৃত আর কোনটা সজীব। আমরা এই এমসিকিউটা পড়ছি যে জাইলেম টিস্যুর কোনটি সজীব, ঠিক আছে, যে নিচের কোনটি জাইলেম টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য বা জাইলেম টিস্যুর ক্ষেত্রে সজীব কোনটি। সজীব হচ্ছে প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা ব্যতীত বাকি সবাই হচ্ছে কি মৃত। তাহলে সঠিক উত্তর কি? ট্রাকিট। সঠিক উত্তর কি? ট্রাকিট। বুঝতে পারছো? সো তোমরা কিন্তু হচ্ছে প্রশ্নের যে প্যাচ, সেই প্যাচের জায়গায় খুবই দুর্বল, এবং এই দুর্বলতা কিন্তু হচ্ছে কাটাতে হবে। আমি বলছি জাইলেম টিস্যুর কোন কোষটি মৃত। জাইলেমের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো জাইলেম প্যারেনকাইমা ব্যতীত বাকি সবাই মৃত। তার মানে আমাদের ট্রাকিড, ভেসেল, এরা সবাই কি? সবাই মৃত, এবং একমাত্র জাইলেম প্যারেনকাইমা উনি হচ্ছে একমাত্র সজীব। ঠিক আছে? তো তোমরা কিন্তু যে ব্যক্তি সজীব তাকেই তোমরা হচ্ছে মৃত বানিয়ে দিয়েছো। একমাত্র সজীব উপাদান আমাদের জাইলেমের একমাত্র সজীব উপাদান কে? একমাত্র সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর মৃত বাকি সবাই। ঠিক আছে? সো এটা কি হবে? ট্রাকিট। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো, পাতার পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়? বলো। আমাদের যে পত্ররন্ধ্র আছে, যে পত্ররন্ধ্র ব্যবহার করে আমাদের কি হয়, যে পত্ররন্ধ্র ব্যবহার করে আমাদের সব ধরনের কাজ হয়, প্রস্বেদন, তারপরে হচ্ছে আমাদের মানে মূলত প্রস্বেদন, এছাড়া আমাদের যে শ্বসন, তারপরে হচ্ছে সালোকসংশ্লেষণ, অর্থাৎ আমাদের তিনটা কাজেই কিন্তু এই পত্ররন্ধ্র আমাদেরকে সাহায্য করে। প্রস্বেদন বলো, সালোকসংশ্লেষণ বলো, কিংবা হচ্ছে শ্বসন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আমাদের কি এই পত্ররন্ধ্র সাহায্য করে। সো পত্ররন্ধ্রের ক্ষেত্রে একটু বলো যে কোন মানে পাতার পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা সবাই পারবা, এটা আলহামদুলিল্লাহ সবাই পারবা। কারণ হচ্ছে পটাশিয়াম আয়ন দ্বারা, আমাদের পটাশিয়াম আয়ন দ্বারা এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। তবে মনে রাখবা আমাদের এই ম্যাগনেসিয়ামের কথা কিন্তু মনে রাখতে হবে। আমাদের ক্লোরোফিলের জন্য এই ম্যাগনেসিয়াম কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসো। ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল, এক অণু গ্লুকোজ থেকে কত অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়? একটু কঠিন প্রশ্ন, বাট আমার মনে হয় অনেকেই হচ্ছে এটা পারবা, যে ক্রেবস সাইকেলে আমাদের এক অণু গ্লুকোজ থেকে কত অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, বলো। ক্রেবস চক্র যেহেতু, তার মানে কি অবশ্যই এখানে কি আছে? এখানে অ্যাসিটাইল কোয়ে আছে, অ্যাসিটাইল কোয়ে আছে। তো এই যে অ্যাসিটাইল কোয়ে আছে, এই অ্যাসিটাইল কোয়ে থেকে আমাদের মানে কয় অণু? দুই অণু। তাহলে দুই অণু অ্যাসিটাইল কোয়েতে কয় অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে কি, যে চার অণু। কত অণু? চার অণু। ওকে, সো এটা কিন্তু সরাসরি আসার মতো একটা প্রশ্ন, এবং আমার মনে হয় যে প্রশ্নটা আসলেও চলে আসতে পারে। ঠিক আছে, ভেরি গুড। ওকে, পরবর্তী প্রশ্নে আসো, যে ইমাস্কুলেশন কেন করা হয়? আমাদের ইমাস্কুলেশন কেন করা হয়? এবং আহ, তোমরা হচ্ছে অবাক হয়ে যাবা যে আমার নিজের এইচএসসি পরীক্ষায় হচ্ছে এই প্রশ্নটা চলে আসছিল। ঠিক আছে, এবং আমি আনফরচুনেটলি ভুল করছিলাম। তো আশা করি তোমরা হচ্ছে সেই ভুলটা করবা না, এবং তোমরা সঠিক উত্তর দিবা। বলো, ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশন হচ্ছে যে আমাদের যখন কৃত্রিম সংকরায়ন করা হয়, তখন আমাদের যে উভুলিঙ্গ ফুল আছে, সেই উভুলিঙ্গ ফুল থেকে অপরিণত অবস্থায় আমাদের যে পুংকেশর, পুংকেশর মানে কি আমাদের পুংস্তবক, সেই পুংস্তবক ছড়িয়ে নেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ইমাস্কুলেশন। এবং এই ইমাস্কুলেশন কেন করা হয়? যাতে করে কি হয়, তোমাদের যাদের যাদের হচ্ছে যারা ডিপ্লোমা একটু মনে হচ্ছে বেশি কঠিন, বা হচ্ছে তুমি একটু প্যারা লাগতেছে, সমস্যা নাই, তুমি হচ্ছে এটা স্কিপ করতে পারো, কারণ এটা তো বিএসসি ওরিয়েন্টেড, দেখলাই তো এটা হচ্ছে মেডিকেল এবং হচ্ছে বিএসসি ওরিয়েন্টেড তৈরি করা। সো আমার মনে হয় তোমার আসলে এটা থেকে হতাশ হওয়ার জন্য তোমাকে হচ্ছে এটা করতে হবে না। তোমার কাছে যদি মনে হয় যে না আমি ক্লাসটা করলে শিখতে পারবো, তাহলে তুমি করো। বাট হচ্ছে ইন কেস তোমার যদি মনে হয় যে না আমি পারছি না, বা এটা আমাকে হচ্ছে মানে কি বলা যেতে পারে, একটা মানে অসন্তোষ সৃষ্টি করছে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে না আপাতত এটা স্কিপ করতে পারো। ঠিক আছে? ওকে, সো এটা সঠিক উত্তর কি? 13 এর অনেকেই হচ্ছে ভুল উত্তর করে ফেলেছো, বাট অনেকেই আবার সঠিক উত্তর করেছো। সেটা হচ্ছে স্বপরাগায়ন রোধে। ঠিক আছে, এই যে দেখো তোমাদের কাছে আমার মনে হচ্ছে যে তোমরা অনেক প্রশ্ন হচ্ছে মানে
পরিচিত অপশন দেখে উত্তর করে ফেলতেছো। পরিচিত অপশন দেখে তুমি হচ্ছে উত্তর করার দরকার নেই। ইমাসকুলেশন এটা হচ্ছে আমাদের 11তম অধ্যায়ের প্রশ্ন এবং সেটা খুব সংক্ষিপ্ত ছোট্ট একটা জায়গা থেকে প্রশ্ন। ঠিক আছে? বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়া এটা হচ্ছে আমাদের পার্থেনোকার্পি। এটার সাথে ইমাসকুলেশনের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে আণবিক কাজী বলা হয় কোনটিকে? এই প্রশ্নটা মনে করো চলে আসছে। আমাদের আরডিএনএ, ঠিক আছে, বা রিকম্বিনেন্ট ডিএনএ এই প্রযুক্তিতে, ঠিক আছে, আরডিএনএ বা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ এই প্রযুক্তিতে আণবিক কাঁচি বলা হয় কোনটিকে? বেশ ভালো প্রশ্ন এবং হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি জানি এটা তোমরা অনেকেই পারবা। আমি এটা জানি যে তোমরা হচ্ছে অনেকেই এই প্রশ্নের উত্তরটা করতে পারবা। দ্রুত করে ফেলো, এই প্রশ্নের উত্তরটা কি হবে? ভেরি গুড, রাইট। অনেকেই খুব সুন্দর উত্তর করছো। হ্যাঁ, এটা আমার মনে হয় না কেউ ভুল করবা, কারণ হচ্ছে এটা আমরা সবাই জানি যে আমাদের রেস্ট্রিকশন এনজাইম। ভেরি গুড। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসো। গোল্ডেন রাইসে কোন ভিটামিন সমৃদ্ধ জিন প্রবেশ করানো হয়েছে? আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা তুমি মানে আগামী 27 তারিখ গিয়ে সরাসরি এই প্রশ্নটা পাবা। ঠিক আছে? আমি তোমাকে বললাম না যে একটা পোস্ট আমি তোমাদেরকে দিয়েছি, মনে আছে কিনা, যে মানে আজকের ক্লাসের এই অ্যানালাইসিস আমার মনে হচ্ছে যে হয়তোবা সরাসরি তোমরা পরীক্ষায় এই প্রশ্নটাও পেয়ে যেতে পারো। ঠিক আছে? সাধারণত আমি এটা বলি না, বাট হচ্ছে আজকের এই কনফিডেন্সটা আমার আছে যে এই প্রশ্নগুলো হয়তোবা চলে আসতে পারে সরাসরি। ঠিক আছে? তাহলে গোল্ডেন রাইসে কোন ভিটামিন সমৃদ্ধ জিন প্রবেশ করানো হয়েছে? একটু বলে ফেলো দ্রুত। হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম। ভেরি গুড, রাইট। এবং মনে রাখবা আমাদের গোল্ডেন রাইসটা তৈরি করা হয়েছে মূলত রাতকানা রোগ থেকে বাঁচতে। কোন রোগ থেকে? আমাদের ওই যে জাপানে প্রচুর রাতকানা রোগ হয়। সো সেই রাতকানা রোগ থেকে বাঁচার জন্য, রাতকানা রোগ থেকে বাঁচার জন্য রোগের প্রতিকার হিসেবে, ঠিক আছে, রাতকানা রোগের ক্ষেত্রে বা রাতকানা রোগের প্রতিকার হিসেবে মনে করো যে এটা আমরা বের করছি বা গোল্ডেন রাইস। তো এটা আসলে রাতকানা রোগের জন্য দায়ী কোন ভিটামিন? রাতকানা রোগের জন্য দায়ী ভিটামিন হচ্ছে ভিটামিন এ। তার মানে ভিটামিন এ পূরণইতে আমরা হচ্ছে এই কাজটা করব। সো এভাবে লজিক্যালি তুমি যদি চিন্তা করো অনেক প্রশ্নের উত্তর তুমি অনেক ইজিলি পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসো। লবণাক্ত লবণাক্ত মাটিতে জন্মায় এমন উদ্ভিদকে তুমি কি বলবা? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু বেশ ভালো প্রশ্ন এবং তোমরা অনেকেই জানো যে আমাদের জীবের পরিবেশ বিস্তার থেকে, জীবের পরিবেশ বিস্তার থেকে এই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে বেশ গুরুত্ব সহকারে আসে। ঠিক আছে? জীবের পরিবেশ বিস্তার এই অংশগুলো থেকে কিন্তু প্রশ্ন, আমাদের কিন্তু কঠিন প্রশ্ন আসবে না, বাট এরকম কাছাকাছি প্রশ্ন আসবে। যেমন আমি যদি তোমাকে বলি জেরোফাইট, জেরোফাইট মানে কি? যে মরুজ উদ্ভিদ যেগুলো মরুভূমিতে জন্মায়। আবার যদি বলি হাইড্রোফাইট, হাইড্রোফাইট মানে কি? যেগুলো হচ্ছে আমাদের জল বা হচ্ছে মানে পানিতে জন্মায়। ঠিক আছে? আবার যদি মেসোফাইট এবং হ্যালোফাইটের কথা বলি, এই দুজনের মধ্যেই হচ্ছে আমাদের একজন সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর কে বলো তো? 17 ঘ। না, জেরোফাইট হচ্ছে মরুজ উদ্ভিদ। আর আমি জিজ্ঞেস করেছি লবণাক্ত মাটিতে, যেমন হচ্ছে তোমার আমাদের এই যে কি বলা যেতে পারে, ম্যানগ্রোভ অঞ্চলে, ম্যানগ্রোভ অঞ্চল বা আমাদের এই যে সমুদ্র, কি বলে, আমাদের যে সুন্দরবন আছে সেই সুন্দরবনের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? 17 এর সি না, এই সি হচ্ছে জলাবদ্ধ পানিতে বা হচ্ছে জলে যেগুলো জন্মায়। ঠিক আছে? মেসোফাইট এবং হ্যালোফাইট এই দুজনের মধ্যে হচ্ছে আমাদের উল্লেখিত হবে। ঠিক আছে? ক্লাস স্লাইড দিব, অবশ্যই দিব। গত 8 বছর 8 মাস ধরেই তোমাদেরকে আমরা ক্লাসের স্লাইড দিচ্ছি। স্লাইডটা কোথায় পাবা? আমাদের যে ফ্রি কোর্স আছে সেই ফ্রি কোর্সের মধ্যে তোমরা যেখানে এনরোল করে আমাদের হচ্ছে এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছো, 111 ক্যাম্পেইন, সেখানেই তোমরা হচ্ছে এটা পেয়ে যাবা। ঠিক আছে? তো 17 অনেকে ভুল করেছো, অনেকে সঠিক উত্তর দিয়েছো। যেমন হচ্ছে সুনয়ন দাস কিন্তু সঠিক উত্তর দিয়েছে যে হ্যালোফাইট। মনে রাখবা এই হ্যালোফাইট হচ্ছে আমাদের কি? আমাদের লবণাক্ত মাটিতে জন্মায়। আর মেসোফাইট কোথায় জন্মায়? মেসোফাইট হচ্ছে স্বাভাবিক স্থলে জন্মায়। ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো। বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন কোনটি? তো আমার মনে হয় না যে এটা আসলে আমার প্রশ্নে রাখা উচিত হয়েছে। তবে অনেকক্ষণ পর তোমরা যেহেতু হচ্ছে অনেকে হয় না যে আমরা হচ্ছে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কিভাবে করব, এটা কিন্তু তোমাদের একটা বড় কনসার্ন নাকি, যে পরীক্ষায় আমরা প্রশ্নের উত্তর কিভাবে করব। তো এইটার উত্তর হিসেবে বা এইটার সিকোয়েন্স হিসেবে আমি তোমাদেরকে হচ্ছে এই প্রশ্নটা দিয়েছি। কেন? কারণ হচ্ছে দেখো এখানে তোমার খুব ইজি একটা ব্যাপার আছে। কি ব্যাপার?
যে এতক্ষণ ধরে আমরা কি করছি, এতক্ষণ ধরে আমরা হচ্ছে অনেক কঠিন কঠিন প্রশ্ন সলভ করেছি, বাট হঠাৎ করে আমরা কিন্তু হচ্ছে একটা সহজ প্রশ্ন পেয়েছি। তো আমাকে তুমি বলো, তুমি যখন প্রশ্নটা পড়ছো তখন ওই যে ভিটামিন এ এর প্রশ্ন, তারপরে হচ্ছে পত্ররন্ধ্র খোলা পত্ররন্ধ্র বন্ধ ওই প্রশ্ন, তারপরে হচ্ছে এই প্রশ্নগুলো অবশ্যই তুমি আগে সলভ করবা। এই মেসেজটাই দেওয়ার দেওয়ার চেষ্টা করেছি যে তুমি যখন তোমার পরীক্ষার হলে প্রথম প্রশ্নটা পাবা, প্রথম কাজই হচ্ছে এভাবে তোমার প্রশ্নটা, সহজ প্রশ্নগুলো যেগুলো তুমি পারো সেগুলো তোমার আগে। এটা লাউয়া স্যারা কি বলছে, আয় হায়। এ, তুমি আমার সাথে মজা করে বলছো নাকি হচ্ছে সিরিয়াসলি বলছো আমি জানি না, বাট হচ্ছে ধরে নিলাম তুমি হচ্ছে মজা করে বলছো। ঠিক আছে, বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন হচ্ছে কে, আমাদের সুন্দরবন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো, কোষের পাওয়ার হাউস কোনটি? আশা করি এইটার উত্তর তোমাদের হচ্ছে কোথাও খুঁজে দিতে হবে না। এবং আমি যেটা বলছিলাম বারবার যে এই ধরনের প্রশ্নগুলোই তোমাকে হচ্ছে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে এবং তোমরা অনেক ভালো করতে পারবা। ঠিক আছে, এবং এতক্ষণ ধরে আমরা যে কঠিন কঠিন প্রশ্ন পড়ছিলাম, সেই কঠিন প্রশ্নের প্যাটার্ন ছিল ওরকম, সে কারণে পড়ছি। আবার যখন আমাদের সহজ প্রশ্ন আসছে সেগুলোও কি ওই একই প্যাটার্ন থেকেই আসছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। এবং তোমাদের যেহেতু হচ্ছে নেগেটিভ কোনো মার্কিং নাই, নেগেটিভ মার্কিং তো অবশ্যই তোমাদের নাই, তো তোমরা কিন্তু অনেক ইজিলি সবগুলো প্রশ্নের উত্তরই দাগিয়ে আসতে পারো। তবে আগে চেষ্টা করবা সহজ প্রশ্নের উত্তরগুলো দাগাতে, যাতে ওগুলো ভুল না হয়। এবং এরপরে চেষ্টা করবা যেগুলো তোমরা একটু কম পারো বা হচ্ছে একটু মাথার মধ্যে ঘুরছে বা তুমি চিন্তা করলে পারবা সেগুলো, এভাবে। ঠিক আছে, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। গলগি বডি, এটাকে আমরা অনেকগুলো নামে চিনি, যেমন কোষের প্যাকেজিং কেন্দ্র, কোষের ট্রাফিক পুলিশ, লাইপোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে ইডিওসোম। আবার ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে কোষের সবচেয়ে বড় যে অঙ্গাণু সেই প্লাস্টিডের অংশ, শক্তি রূপান্তরের অঙ্গাণু, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, রাইবোজোমের ক্ষেত্রে প্রোটিন প্রোটিন ফ্যাক্টরি, এবং কি সর্বজনীন অঙ্গাণু। সো এগুলো মুখস্থ আমাদের সবার, আরো একবার মনে করিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো আমাদের 20 নম্বর প্রশ্ন, এনজাইমের প্রোটিন অংশকে কি বলে? আমাদের যে এনজাইম আছে সেই এনজাইমের অংশ, যে প্রোটিন অংশ, সেই প্রোটিন অংশকে আমরা কি বলবো? দ্রুত বলে ফেলো, আমাদের এনজাইমের প্রোটিন অংশকে আমরা কি বলবো? ঠিক আছে, সো আমাদের হচ্ছে এখানে দুইটা দুইটা অংশ তোমাদের মাথায় চলে আসতে পারে, একটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ আর একটা হচ্ছে অ্যাপো এনজাইম। তো তোমরা যদি হচ্ছে পড়ে থাকো তাহলে তো অনেক ইজিলি উত্তর করে ফেলবা, আর যদি না পড়ে থাকো তখন তো হচ্ছে বিপদ হয়ে যাবে। সুতরাং যদি হচ্ছে পড়ে থাকো উত্তরটা করে দাও। আমরা জানি যে এনজাইমের যদি দুইটা অংশ থাকে, ধরো একটা অপ্রোটিন অংশের সাথে যুক্ত হয়েছে, তো অপ্রোটিন অংশের সাথে যুক্ত হলে এনজাইমের যে মূল প্রোটিন অংশ, সেই মূল প্রোটিন অংশকে আমরা কি বলবো? মূল প্রোটিন অংশকে আমরা বলবো হচ্ছে, এই এতগুলো ভুল হচ্ছে কেন? না 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 না, এত ভুল হওয়া যাবে না। এই একজন উত্তর করছে, বাকিরাও দেখে ভুল করা যাবে না। আমি কিন্তু হচ্ছে আজকে আমাদের যে পেইড ক্লাস ছিল সেখানে অনেক বকাঝকা করছি যে একজন যদি হচ্ছে ভুল করে ফেলে সেই ভুলটা কিন্তু বাকিরাও করবা না। ঠিক আছে, আনফরচুনেটলি তোমরা হচ্ছে এটা ভুল করে ফেলেছো। এনজাইমের প্রোটিন অংশকে আমরা বলি হচ্ছে অ্যাপো এনজাইম। ঠিক আছে, কি বলি? অ্যাপো এনজাইম। আনফরচুনেট, বাট হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে এটা ভুল করে ফেলেছো। ঠিক আছে, এটা ভুল করা যাবে না, হ্যাঁ। ঠিক আছে, একসাথে সবাই উত্তর করে যাচ্ছ না, এটা হচ্ছে প্রোটিন অংশকে, অর্থাৎ এনজাইমের সাথে যদি কোনো অপ্রোটিন অংশ যুক্ত হয় তখন তারা যে একটা বন্ধন সৃষ্টি করে, সেই বন্ধনের মধ্যে প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম। ওকে, ঠিক আছে, 20-এর এ। রাইট, ভেরি গুড। হ্যাঁ, এই যে অনেকে হচ্ছে সঠিক উত্তর দিয়েছো, অনেকে ভুল করে ফেলেছো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আলটিমেটলি তুমি হচ্ছে আমার বা আমরা একত্রে শিখছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো, আমাদের শিখাকোষ কোন পর্বের রেচন অঙ্গ? এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি, এবং তোমাদেরকে বারংবার আমাদের বলা ছিল যে পর্বের বৈশিষ্ট্য যত ভালো করে পড়বা, পর্বের বৈশিষ্ট্য যত ভালো করে পড়বা, তত ভালো তোমরা হচ্ছে আমাদের এই ধরনের প্রশ্নোত্তর করতে পারবা। সো পর্বের বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে আমাদের এই প্রশ্নটা। বলো, পর্বের বৈশিষ্ট্য নিয়ে এই প্রশ্নটা তোমরা হচ্ছে কে কতটা ভালো পারো সেটা আমরা একটু দেখব। এবং আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং বিগত বছরগুলোতে আমরা অসংখ্যবার এটা কিন্তু হচ্ছে দেখেছি। ঠিক আছে, দেখা যাক আমরা হচ্ছে কতজন মানুষের কাছে রিচ করতে পেরেছি। আমরা এখন পর্যন্ত 2000 কমেন্টের মাধ্যমে 2000 মানুষের কাছে হয়তো বা রিচ করতে পেরেছি। আশা করি তোমরা হচ্ছে বেশি বেশি কমেন্ট করবা, সঠিক উত্তর দিবা, এবং একই সাথে কি আমাদের সাথে যুক্ত থাকবা। ভেরি গুড, ওকে। প্লাটি হেলমেন্থিস, হ্যাঁ, এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, আগামীকালকের মধ্যেই তোমরা ইনশাল্লাহ এটা পেয়ে যাবা। ঠিক আছে, প্লাটি হেলমেন্থিস বা হচ্ছে চ্যাপ্টা কৃমি। প্লাটি হেলমেন্থিস বা কি
চ্যাপ্টা কৃমি। ওকে, ঠিক আছে। আবার যদি আমি নেমাটোডা বা নেমাথেলথিমেন্থিসের কথা বলি, এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে যে এটা হচ্ছে প্রথমবারের মতো যৌন দ্বিরূপতা দেখা যায়। এটা কি প্রথমবারের মতো যৌন দ্বিরূপতা দেখা যায়। আর্থ্রোপোডার ক্ষেত্রে কি বলতে পারি যে আমাদের প্রাণী জগতের সবচেয়ে বড় যে আমাদের পর্বটা সেটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। ঠিক আছে, অ্যানিলিডাকে কি বলা হয়? অ্যানিলিডাকে বলা হয় অঙ্গুরিমাল। এটা কি বলে আংটির মতো দেখতে, এই কারণে। এবং এদের এই অ্যানিলিডা এবং আমরা অর্থাৎ কর্ডাটা, এই দুইটা পর্বেরই কিন্তু শুধুমাত্র বদ্ধ রক্ত সংবহনতন্ত্র আছে। সো এগুলার বৈশিষ্ট্য বলা শুরু করলে আসলে শেষ হবে না, সুতরাং তোমার কাজ হচ্ছে বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়া। ওকে, আচ্ছা, এরপরে আসো, হাইড্রার অ্যাপিডার্মিসে কত ধরনের কোষ থাকে? আমরা আরো একবার বলে রাখি যে হাইড্রা হচ্ছে 2 স্তর বিশিষ্ট প্রাণী, এবং হাইড্রা যেহেতু নিডারিয়া পর্বভুক্ত, হাইড্রা কি নিডারিয়া পর্বভুক্ত, আমরা জানি একমাত্র নিডারিয়া পর্বই তারা যাদের হচ্ছে 2টা স্তর থাকে, যারা কি 2 স্তর বিশিষ্ট, যারা কি 2 স্তর বিশিষ্ট। সো 2 স্তর বিশিষ্ট হওয়ার কারণে তাদের উপরের স্তরকে বলা হয় অ্যাপিডার্মিস, আর বাহিরের স্তরকে বলা হয় আমাদের মানে মধ্যের স্তরকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস বা হচ্ছে এন্ডোডার্মিস। আর দুইটার মাঝখানে কি থাকে? দুইটার মাঝখানে থাকে মেসোগ্লিয়া নামক একটা অকোষীয় স্তর। সো এটার অ্যাপিডার্মিসে কয়টা স্তর থাকে? অ্যাপিডার্মিসে কিন্তু হচ্ছে আমাদের টোটাল 7টা স্তর থাকে। ভেরি গুড। হ্যাঁ, অ্যাপিডার্মিসে কয়টা স্তর থাকে? 7টা। আর আমাদের যে গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস, এখানে থাকে কয়টা? এখানে থাকে হচ্ছে 5টা। ঠিক আছে, এখানে থাকে কয়টা? 5টা। ওকে, সো আমাদের যে ইন্টারস্টিশিয়াল কোষ এবং হচ্ছে আমাদের যে জনন কোষ, সেই দুইটা কোষ হচ্ছে এন্ডোডার্মিসে মাইনাস হয়ে যায়, বা নিউরোসাইট কোষ। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি বিষয়, এবং তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পারতেই হবে, কারণ এগুলো একটা প্রশ্ন মিস মানে হচ্ছে তুমি কয়েক হাজার জনার পিছনে চলে যাওয়া। ঠিক আছে, ওকে, 7 ধরনের। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে যে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কোন প্রকৃতির? ওই যে তোমাকে বললাম যে প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য জানতে হবে। সো তুমি যদি এখন আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যটা জানো, তুমি যদি এখন আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যটা তুমি যদি জানতা, তাহলেই তো তুমি হচ্ছে এটা অনেক ইজিলি উত্তর করতে পারতা। সো দেখি তোমরা কারা কারা হচ্ছে এটা জানো যে ঘাসফড়িং যেহেতু আর্থ্রোপোডা, ঠিক আছে, ঘাসফড়িং যেহেতু আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তার মানে অবশ্যই কি, অবশ্যই হচ্ছে তার আর্থ্রোপোডা পর্বভুক্ত যে বৈশিষ্ট্যটা আছে সেটাই তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বলো। এবং এটার সাথে আমি তোমাদেরকে একটু ছোট্ট তথ্য দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে হিমোসিল। হিমোসিল কথাটা দেখেই তোমার বোঝা উচিত যে এটা আসলে কোন ধরনের রক্ত সংবহন তন্ত্রের আওতাভুক্ত। হিমোসিল, ঠিক আছে, কি হিমোসিল? বলো। মুক্ত রক্ত সংবহনতন্ত্র। ভেরি গুড। তাদের যে রক্তটা আছে সেই রক্তটা হচ্ছে এই হিমোসিল নামক গহ্বরে কি হয়, সংবাহিত হয়। এবং এই হিম কথাটা যেখানেই দেখবা মনে করবা এটার অর্থ হচ্ছে রক্ত। সিল কথাটা যেখানেই দেখবা মনে করবা কি, এটা হচ্ছে গহ্বর। ঠিক আছে, সো এই তথ্যগুলো একটু মনে রাখবা। ওকে, সো এটা হচ্ছে কি মুক্ত রক্ত সংবহনতন্ত্র। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে আসো। রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়? আমার এই প্রশ্নটাকেও মনে হচ্ছে যে এইটা আমার পরীক্ষায় হয়তোবা সরাসরি পরীক্ষায় চলে আসবে, এবং এটা কিন্তু হচ্ছে একটা মানে একচাক্রিক। ঠিক আছে, একচাক্রিক একটা হৃৎপিণ্ড। এবং এই একচাক্রিক হৃৎপিণ্ডের আরো একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটাই তোমাকে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে, এবং আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে এই প্রশ্নের উত্তরটা করতে পারবা। মুক্ত। ভেরি গুড। হ্যাঁ, এটা সবাই পারছো, এটা সবাই পারছো। ভেরি গুড। হিমোলিম্ফ হচ্ছে রক্ত। হিমোলিম্ফ কি? হিমোলিম্ফ হচ্ছে রক্ত। আর হিমোসিল কি? হিমোসিল হচ্ছে যেই মানে গহ্বর, যেই গহ্বরে হচ্ছে আমাদের রক্তটা সংবাহিত হয় সেটাকে বলা হয় হচ্ছে হিমোসিল। আর হিমোলিম্ফ হচ্ছে আমার রক্তটা। ঠিক আছে, আমার রক্তকে যেমন আমি ব্লাড বলছি, ওর রক্তকে আমরা তেমন বলি হচ্ছে কি, আমাদের হিমোলিম্ফ। ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। ওকে, 24-এর উত্তর কি? 24-এর উত্তর হচ্ছে ভেনাসার্ড। ভেরি গুড, রাইট, ভেনাসার্ড। ভেনাসার্ড মানে কি? শিরা হৃৎপিণ্ড। এটাকে কেন শিরা হৃৎপিণ্ড বলা হয়? কারণ এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত মাত্র একবার যায়, এবং সেই রক্তটা কি নিয়ে বহন করে? কার্বন ডাই অক্সাইড বহন করে নিয়ে যায়, এই কারণে এটাকে বলা হয় শিরা হৃৎপিণ্ড। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসো। 25 নম্বর প্রশ্ন। লালারসে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক এনজাইম কোনটি? অর্থাৎ এমন কোন জিনিসটা আমাদের ব্যাকটেরিয়া নাশ করে, এমন কোন এনজাইমটা আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া নাশ করে, ঠিক আছে, বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। সো এই প্রশ্নটার মধ্যে লালারসে উপস্থিত যা কিছু আছে সবকিছু পড়ে রাখা ভালো। যেমন লালারসের আমাদের হচ্ছে একটা
ক্লোরাইড আয়ন থাকে। লালারসে হচ্ছে আমাদের কি বলা যেতে পারে, আমাদের হচ্ছে লালারসে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে না, যে লালারসে আমরা কিন্তু হচ্ছে আমাদের টায়ালিন এনজাইম পাই, যেই টায়ালিন এনজাইমকে আমরা বলি হচ্ছে সালাইভারি আলফা অ্যামাইলেজ। তো এই বিষয়গুলো আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই লালা, তোমরা অনেকে হয়তো বা তোমাদের কোথাও কেটে গেলে সেখানে হচ্ছে ওই মুহূর্তের মধ্যে লালা দিয়ে দাও, কেন? কারণ হচ্ছে লালার মধ্যে এই যে বিশেষ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থাকার কারণে ওই যে কেটে যাওয়া জায়গাটা, সেই কেটে যাওয়া জায়গাটার যে জীবাণু বা জীবাণু থাকলে সেই জীবাণুটা হচ্ছে কি খুব দ্রুত নষ্ট হয়ে যায় বা বিনষ্ট হয়। এই কারণেই কিন্তু তোমরা এটা দিয়ে থাকো। ঠিক আছে, সো এটার উত্তরটা কি হবে? টায়ালিন তো তোমার, টায়ালিন কি করে? টায়ালিনের কাজ হচ্ছে তোমার শর্করা জাতীয় খাদ্য ভাঙে। ঠিক আছে, ওটার কাজ হচ্ছে খাদ্য নিয়ে। তোমাকে এখানে জিজ্ঞেস করছে ব্যাকটেরিয়া নাশক। তোমরা মানে নাশ বা নাশ মানে কি? নাশ মানেই হচ্ছে বিদীর্ণ করা। নাশ মানেই কি? নাশ মানেই হচ্ছে বিদীর্ণ করা। সো কোনো কিছুকে বিদীর্ণ কে করে? আমাদের ওই যে বলছি না লাইসিস, মনে আছে? লাইসিস বলছিলাম যে বিদীর্ণ মানেই হচ্ছে লাইসিস। তো লাইসিসের সাথে রিলেটেড একমাত্র অপশন এখানে একটাই আছে, সেটা কি? সেটা হচ্ছে লাইসোজাইম। ঠিক আছে, সো এই লাইসিস বা এই লাইসোজাইম এটাই কি আমাদের এই ধরনের ভাঙন বা নাশ এই ব্যাপারগুলোতে হচ্ছে আমাদের এগুলা সাহায্য করে। সেটার উত্তর কি হবে? লাইসোজাইম। তো তোমরা ওই যে আরেকজনের উত্তর দেখে, আরেকজনের ভুল উত্তর থেকে তোমরা যে কপি করতেছো, এটা আসলে পরীক্ষার হলে তো করতে পারবা না, কিন্তু হচ্ছে এখন তোমাদের জন্য এটা খারাপ একটা বিষয় হচ্ছে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে অন্যের উত্তরটা না দেখে না লিখে তুমি নিজে একটু লেখার চেষ্টা করো, দেখবা তুমি হচ্ছে পারবা। আমি বিশ্বাস করি তুমি পারবা। ঠিক আছে, সো এই বিশ্বাসটা তোমরা হচ্ছে একটু রাখো। অন্যজন কি লিখলো ওইটাই তুমি কপি করে দিয়ে দিও না, তোমার মাথায় যেটা আসে সেটা তুমি হচ্ছে উত্তরে লেখো। ঠিক আছে, লাইসোজাইম, ভেরি গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি, এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। অর্থাৎ যেই প্রশ্নটা আমরা হচ্ছে এখানে জিজ্ঞেস করছি সেটা হচ্ছে বৃহত্তম গ্রন্থি কোনটি। সো গ্রন্থি রিলেটেড আরো কিছু তথ্য ছিল, যেমন হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি। ঠিক আছে, সো অনেক সময় কিন্তু এই লালা গ্রন্থি দিয়ে দিবে, বাট তুমি হচ্ছে সেখানে এটার উত্তর দিয়ে দিবা। বাট মনে রাখবা সব থেকে বড় লালা গ্রন্থি হচ্ছে আমাদের প্যারোটিড লালা গ্রন্থি। ঠিক আছে, ওকে। সো এটা আমি মনে করি যে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না, যে কারণে হচ্ছে এটার উত্তরটা আমরা যকৃৎ হিসেবে দাগিয়ে দিলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলো, রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তের তরল অংশ বা প্লাজমাকে আমরা কি বলি? প্লাজমাকে আমরা বাংলায় কি বলি? ভেরি গুড। হ্যাঁ, লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড। একটু একটু ঠান্ডা মাথায় উত্তর করো, একটু একটু তুমি প্রেশার নিও না। প্রেশার নিয়ে উত্তর করলে তুমি হচ্ছে ভুল করার সুযোগ অনেক বেড়ে যায়। তো একটু প্রেশার না নিয়ে তুমি হচ্ছে একটু চিল থাকো, একটু চিল হয়ে প্রশ্নের উত্তর করো। ঠিক আছে, সো এটা তো সম্ভব না, রক্তকণিকা হলে তো আমরা সেটাকে তরল অংশ বলতাম না। ঠিক আছে, আমরা তরল অংশকে বলছি কখন? যখন সেটা হচ্ছে আমাদের সামনে রক্তরস হিসেবে আসছে। তো আমাদের রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তরস বলা হয়। এবং আমরা মাথায় রাখবো আমাদের এই যে কি বলা যেতে পারে, আমাদের এই একটা রক্ত মানে ধরা যায়, ধরো 10 ml রক্তকে নিয়ে আমরা যদি সেন্ট্রিফিউজ করি, সেই সেন্ট্রিফিউজ করলে আমরা সেখানে কি পাবো বলতো? আমরা সেখানে হচ্ছে 55%, 55%, 55% কি পাবো? 55% হচ্ছে এই প্লাজমা পাবো, আর বাকি 45% কি পাবো? বাকি 45% পাবো হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা কারা? রক্তকণিকা হচ্ছে আমাদের আরবিসি, তারপরে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি, তারপরে আর কি আছে? তারপরে আছে হচ্ছে আমাদের থ্রম্বোসাইট। ঠিক আছে, থ্রম্বোসাইট। ঠিক আছে, সো এই আর কি বিষয়। ওকে, আচ্ছা, ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে আসো। হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কোনটি? আমাদের দেহে কিছু জাংশনাল টিস্যু থাকে, ঠিক আছে, বা সংযোগী টিস্যু থাকে, জাংশনাল টিস্যু বা হচ্ছে সংযোগী টিস্যু। তো তোমাদের কাজ কি বলতো? তোমাদের কাজ হচ্ছে আমাদের এই যে জাংশনাল টিস্যু আছে, সেই জাংশনাল টিস্যুর যে ফ্লোটা আছে না, সেই ফ্লোটা পড়া।
ঠিক আছে, ফ্লোটা কেমন, যে আমাদের প্রথমে এসএএন বা এসএ নোট, তারপরে এভি নোট, তারপরে হচ্ছে আমাদের পার্কিনজি ফাইবার, তারপরে হচ্ছে বান্ডেল অফ হিজ। ঠিক আছে, তো এই ফ্লোটা পড়া, আমার এই ফ্লোটা কখনো মনে থাকে না, আমি মানে মাথায় রাখতে পারি না যে আগে পার্কিনজি ফাইবার নাকি হচ্ছে আগে বান্ডেল অফ হিজ। তো আমি মনে করব যে তোমরা হচ্ছে এটা পারবা এবং তোমরা অবশ্যই কি উত্তর করতে পারবা। ঠিক আছে, তো প্রাকৃতিক পেসমেকার কোনটি? প্রাকৃতিক পেসমেকার মানে কি, যেই পেসমেকার বা যেই জিনিসটা তোমার হৃৎপিণ্ডে থেকে তোমার বলা যেতে পারে কি তোমার হচ্ছে হৃৎপিণ্ডটাকে আন্দোলিত করে, বা হচ্ছে তোমার হৃৎপিণ্ডে একটা অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করে, যে অ্যাকশন পটেনশিয়ালের কারণে তোমার দেহ কি হয়, তোমার দেহ হৃৎপিণ্ড করে, মানে কি বলে এটাকে, তোমার হৃৎপিণ্ডটা হচ্ছে পাম্প করে। সেটা সঠিক উত্তর কি এসএ নোট। ভেরি গুড, সঠিক উত্তর কি এসএ নোট। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসো। ফুসফুসের কার্যকরী একক কোনটি? সমগ্র দেহ মানে সমগ্র অধ্যায় জুড়ে সমগ্র আমাদের এই কোর্স জুড়ে আমরা হচ্ছে এই কথাটা বারবার তোমাদেরকে বলছিলাম যে আমাদের এই যে একক বলো কিংবা হচ্ছে ম্যাক্রোফেজ বা ইত্যাদি যাবতীয় যা কিছুই আছে না কেন, সবকিছুই কিন্তু হচ্ছে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, কেননা এই প্রশ্নগুলো তোমাদেরকে অন্যান্য মানে প্রশ্নগুলোর কঠিন বা হচ্ছে অন্যান্য যে প্রশ্নগুলো কঠিনগুলো থাকবে সেগুলো থেকে অনেক বেশি এগিয়ে রাখবে, ঠিক কিনা? সো এই কারণে একটু কষ্ট করে হলেও এটা পড়বা। ঠিক আছে, সো কার্যকরী একক কোনটা? নেফ্রন কে বলছে? আল্লাহ রে, আমি এতগুলো কথা বললাম এই কষ্টকর উত্তরটার জন্য। এই যে একজন নেফ্রন বলছে, এখন কয়েকজন হচ্ছে নেফ্রন বলে ফেলছে। নেফ্রন হচ্ছে আমাদের বৃক্কের কার্যকরী একক, বৃক্কের কার্যকরী একক। নেফ্রন হচ্ছে বৃক্কের কার্যকরী একক, নিউরন হচ্ছে মস্তিষ্কের কার্যকরী একক। ঠিক আছে, তো এইগুলো তো আমাদের ভুল করার কথা না। ওকে, নেফ্রন হচ্ছে কি আমাদের বৃক্কের কার্যকরী একক, নিউরন মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্রের, আর ফুসফুসের কার্যকরী একক হচ্ছে অ্যালভিওলাস। ফুসফুসের কার্যকরী একক কোনটি? অ্যালভিওলাস। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে রক্তের অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে কোনটি? অর্থাৎ আমাদের যে অক্সিজেন পরিবাহিত হয় সেই অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে কোন উপাদানটি, সেটা তোমাকে হচ্ছে এখানে উত্তর করতে হবে। ভেরি গুড, রাইট। এই যে আমরা প্রতি বছরই এমন কিছু শিক্ষার্থী পাই যারা হচ্ছে এরকম একটু বর্ণনামূলক কথাবার্তা বলে, সো বর্ণনামূলক কথাবার্তা বললে সেটা কিন্তু বেশ ভালো হয়। ঠিক আছে, এই যেমন হচ্ছে সম্পূর্ণটা লিখে দিয়েছে ও সবগুলো। হিমোগ্লোবিন, রাইট। আমাদের অক্সিজেন অক্সি হিমোগ্লোবিন রূপে, কি রূপে? অক্সি হিমোগ্লোবিন রূপে, সাধারণত অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন রূপে, হিমোগ্লোবিন রূপে সাধারণত কি হয়, পরিবাহিত হয়। তাহলে হিমোগ্লোবিন এই যে অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়, এই বিষয়টাই মূলত হচ্ছে আমরা এখানে জিজ্ঞেস করেছি বা হচ্ছে জানতে চেয়েছি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো। নেফ্রনের কোন অংশে গ্লোমেরুলাস অবস্থিত? নেফ্রনের কোন অংশে গ্লোমেরুলাস অবস্থিত? নেফ্রনের কোন অংশে আমাদের গ্লোমেরুলাস অবস্থিত? এবং এই প্রশ্নটা কিন্তু হচ্ছে আমাদের খুবই বেসিক একটা প্রশ্ন নাকি? ওকে, হ্যাঁ, আচ্ছা, সো প্রশ্নটা হচ্ছে এটা মানে অতিরিক্ত বাংলা করতে গিয়ে এরকম হয়ে গিয়েছে, সমস্যা নাই। এটা হচ্ছে বোমান্স ক্যাপসুল। ঠিক আছে, এটা কি হচ্ছে বোমান্স ক্যাপসুল, হ্যাঁ, সমস্যা নাই, তোমরা বুঝতে পারলেই হয়েছে। বোমান্স ক্যাপসুল। ঠিক আছে, সো বোমান্স ক্যাপসুলের মধ্যেই কিন্তু বোমান্স ক্যাপসুল বা হচ্ছে আমাদের ওই যে কি বলা যেতে পারে, আমাদের যে আহ, কি বলে পেয়ারার মতো জিনিসটার মধ্যেই হচ্ছে আমাদের এই গ্লোমেরুলাস, যেটা এফারেন্ট এবং ইফারেন্ট এই দু ধরনের কৌশিক জালিকা বা হচ্ছে রক্তজালিকার মাধ্যমে আমাদের এই কি তৈরি হয়, আমাদের এই সম্পূর্ণটা
তৈরি হয়। তাহলে সঠিক উত্তর কি? বোমান্স ক্যাপসুল। তাহলে নেফ্রনের কোন অংশে, তোমাকে কিন্তু জিজ্ঞেস করে নাই যে এটা কি রেনাল কর্পাসল নাকি এটা রেনাল টিউবিউল, ঠিক আছে? যে রেনাল টিউবিউল বলছো সে কিন্তু ধারে কাছে উত্তরটা করতে পারো নাই, কেন? কারণ আমাদের বৃক্কের যে নেফ্রনের যে দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। তো রেনাল টিউবিউল হচ্ছে আমাদের এই হেনরির লুপ, সংগ্রাহী নালী, সরি ডিসিটি পিসিটি এগুলো, আর রেনাল কর্পাসলের মানে অংশ হচ্ছে আমাদের এই গ্লোমেরুলাস এবং হচ্ছে বোমান্স ক্যাপসুল। সঠিক উত্তর কি? বোমান্স ক্যাপসুল। ওকে, আচ্ছা এরপরে আসো, মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? সরাসরি প্রশ্ন চলে আসবে পরীক্ষায়, সরাসরি এই প্রশ্ন চলে আসবে যে মানবদেহের আমাদের কি দীর্ঘতম অস্থির নাম কি? একটা একটা অনুষ্ঠানে একজন নায়িকা এরকম একটা কথা বলছিল যে আমার হাতের ফিমার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তোমরা হয়তো বা সেই মানে ভাইরাল এই জিনিসটা দেখেছো। সো সে কিন্তু ভুল বলেছিল, কেন? কারণ হচ্ছে আমাদের এই যে ফিমার, সেই ফিমারটা কোথায় থাকে? সেই ফিমারটা থাকে হচ্ছে আমাদের নিম্ন বাহুতে, ঠিক আছে? বা নিম্ন বাহু কি বলতেছি, মানে আমাদের কি বলে এটাকে, মানে পায়ে থাকে আর কি, সহজ কথা হচ্ছে আমাদের পায়ে থাকে, ঠিক আছে? সো সঠিক উত্তর কি? ফিমার। এটা কেউ ভুল করবা না, এটা কেউ ভুল করবা না, এটা আমি জানি, এই কারণে হচ্ছে এটা নিয়ে আর প্যারা নিলাম না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, ঐচ্ছিক পেশি নিচের কোনটির সাথে যুক্ত থাকে? আমাদের যে ঐচ্ছিক পেশি, অর্থাৎ ঐচ্ছিক পেশি বা আমাদের ডোরাকাটা পেশি, বা যেটাকে আমরা বলতে পারি যেই পেশিটা আমাদের অটোমেটিক নিজে নিজে আমাদের ইসে কাজ করে, সেই পেশিটা আসলে কিসের সাথে যুক্ত থাকে বলো? পায়ে থাকে। দীর্ঘতম হচ্ছে ফিমার এবং ক্ষুদ্রতম হচ্ছে স্টেপিস। ভেরি গুড, রাইট। আমার হাতের ফিমার ভেঙে গেছে। হ্যাঁ, ফিমার হচ্ছে মূলত কোথায়? পায়ে। তোমরা কিন্তু তোমাদের মানে ইনশাল্লাহ তোমাদের যে ২৭ তারিখ পরীক্ষা হবে, এই ২৭ তারিখ পরীক্ষা শেষ করে এসে বা এখনো চাইলে লিখতে পারো আমাদের বিপ্রেনের সাথে তোমার জার্নি কেমন ছিল, ঠিক আছে? আমরা তোমাদের সাথে কথা বলবো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ আমরা চাই তোমরা যেন হচ্ছে এই যে এত কষ্ট করে তোমরা পরীক্ষাটা দিয়েছো, সেই পরীক্ষাটার ক্লান্তি, সেই পরীক্ষাটার ক্লেশ যেন তোমাদের মধ্যে না আসে, ঠিক আছে? আমরা খুব খুব করে চাইবো তোমরা যেন হচ্ছে এই ক্লান্তির মধ্যে না পড়ো, এবং তোমরা যেন হচ্ছে আমাদের সাথে যে তোমাদের বলা হয় না যে একটা চিন্তা ভাবনা বা হচ্ছে টেনশন, সেই টেনশন যেন হচ্ছে তোমরা আমাদের সাথে শেয়ার করো, আমরা সেটা চাইবো এবং আমরা বিশ্বাস করি তোমরা আমাদের সাথে সেটা করবা, ঠিক আছে? তাহলে ঐচ্ছিক ঐচ্ছিক পেশি কোনটির সাথে যুক্ত থাকে? এটা হচ্ছে আমাদের কঙ্কালের সাথে বা আমাদের অস্থির সাথে যুক্ত থাকে, ঠিক আছে? অস্থির সাথে যুক্ত থাকে দেখেই সেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের ডোরাকাটা মানে ঐচ্ছিক পেশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া? তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যদি একটু ভালো করতে চাও, একটা নাম্বার বেশি পেতে চাও, তাহলে হচ্ছে এই ১২ জোড়ার সম্পর্কেই বা এই ১২ জোড়ার প্রত্যেকটা একটু কষ্ট করে হলেও পড়বা, ঠিক আছে? অন্ততপক্ষে নাম এবং তার ধরন, ঠিক আছে? নাম এবং তার ধরন, অর্থাৎ সে আসলে কোন ধরনের, ঠিক আছে? এবং তার ছোট্ট করে একটু কাজ, যেমন অপটিক আমাদের চোখে দেখতে সাহায্য করে, তারপরে হচ্ছে অলফ্যাক্টরি আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে। সো এভাবে একটু কষ্ট করে হলেও তার নাম, তার ধরন, সে কি মোটর নাকি হচ্ছে সংবেদী নাকি মিশ্র, এবং তার কাজ কি, এতটুকু হচ্ছে একটু কষ্ট করে হলেও পড়বা, ঠিক আছে? 34-এর হচ্ছে বি, রাইট। 34-এর হচ্ছে বি বা ১২ জোড়া। আমাদের টোটাল কত জোড়া করোটিক স্নায়ু আছে? টোটাল ১২ জোড়া করোটিক স্নায়ু আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্ন, যে চোখের কোন অংশটি আলোক রশ্মিকে প্রতিসরিত করে রেটিনায় ফেলে? অর্থাৎ কোন অংশটা মূলত আমার আলোক রশ্মিটাকে প্রতিসরিত করে আমার রেটিনায় ফেলে চোখে দেখার জন্য? কর্নিয়া, আইরিশ, লেন্স নাকি পিউপিল? এটা খুব সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? আমরা আমাদের অন্যান্য দৈনন্দিন জীবনেও হচ্ছে আমরা এটা ব্যবহার করার কথা, ঠিক আছে? তাহলে আমাদের কোন অংশটি আলোক রশ্মিকে প্রতিসরিত করে আমাদের রেটিনায় ফেলে? কি হবে এটার উত্তর? আমি একটু দেখে আসি যে আমাদের সাথে তোমরা যারা যুক্ত আছো তারা আসলে এখন পর্যন্ত আমাদের কতটুকু রিচ করেছো। ভেরি গুড। এই সেশনের সাথে আর কখনো এরকম ইন্টারাকশন হবে না, বাট আমি বিশ্বাস করি তোমরা যেখানেই যাও, যাই করো, আমাদের ভালোর জন্য করবা, এবং হচ্ছে তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে করবা এবং তোমাদের জন্য সেটা ভালো হবে, ইনশাআল্লাহ।
ভেরি গুড। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে লেন্স। এটা নিয়ে আমরা হচ্ছে খুব বেশি দ্বিধায় থাকবো না। কারণ হচ্ছে লেন্সের কাজই হচ্ছে প্রতিসারিত করে রেটিনায় ফেলে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, না পারলে সমস্যা নাই। তুমি শেখার জন্য এটা দেখছো। দেখো, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন এবং হচ্ছে খুবই আনকমন একটা প্রশ্ন এবং তোমরা যদি পারো সেটা তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? যে থাইরক্সিন হরমোন, এই হরমোনটা আসলে কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? একটু দ্রুত বলে ফেলো। তাহলে হচ্ছে আমাদের জন্য জিনিসটা সহজ হবে উত্তরটা বের করার। ভেরি গুড। খুব ভালো। হ্যাঁ, সমস্যা নাই। না, না, অগ্ন্যাশয় না। এটা হচ্ছে থাইরয়েড। ঠিক আছে? থাইরয়েড থেকে থাইরক্সিন। এর নামের সাথেই তো বুঝতে পারছো যে নামের সাথে মিল থেকেই তোমার কাছাকাছি যাওয়ার কথা। তাহলে থাইরয়েড থেকে থাইরক্সিন। থাইরয়েড থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন। ওকে? ভেরি গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়? তোমাদেরকে বলেছিলাম যে জেনেসিস মানে কি? জেনেসিস মানেই হচ্ছে আমাদের প্রোডাকশন বা হচ্ছে উৎপাদন। জেনেসিস মানে কি? প্রোডাকশন বা হচ্ছে উৎপাদন। তাহলে সেই হিসাবে এখন আমাকে বলো যে এটা কি হবে? শুক্রাণু। শুক্রাণুর ইংরেজি জানলেই তুমি হচ্ছে এটার উত্তর করতে পারবা। শুক্রাণুর ইংরেজি জানলেই তুমি কি এটার উত্তর করতে পারবা। হ্যাঁ, এটা বলে ফেলো। শুক্রাণুর ইংরেজি জানলেই তুমি হচ্ছে এটার উত্তর করতে পারবা। বলো। থাইরয়েড। থাইরয়েড অনেকেই হচ্ছে থাইরয়েড বলছো। ৪৭ এর অনেকেই ৪৭ না ৩৭। ৩৭ এর উত্তর হচ্ছে বি। রাইট, স্পারমাটোজেনেসিস। রাইট। যেহেতু আমাদের স্পার্ম হচ্ছে শুক্রাণুর ইংরেজি, এ কারণে স্পারমাটোজেনেসিস। আর যদি এটা বলা হতো নারীর ক্ষেত্রে বা হচ্ছে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া, তখন সেটা হয়ে যেত ওজেনেসিস। ঠিক আছে? কি সুন্দর ভুল করছি। না, সমস্যা নাই। ভুল করলে কোনো সমস্যা নাই। শেখার জন্যই তুমি এখানে আসছো। আচ্ছা, এরপরে আসো। ভ্রূণের কোন স্তর থেকে স্নায়ুতন্ত্র সৃষ্টি হয়? আমি তোমাদেরকে গতকালকে বা রিসেন্ট যে ক্লাসটা ছিল আমাদের, সেই ক্লাসেও বারংবার বলেছি যে আমাদের এই যে ভ্রূণীয় স্তর, এই ভ্রূণীয় স্তর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ। ঠিক আছে? ভ্রূণীয় স্তর থেকে বা ভ্রূণীয় স্তরের কার্যক্রম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কি? শতভাগ। তো যেহেতু ভ্রূণীয় স্তর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ, তার মানে তোমাকে এটা খুব ভালো করেই পড়া উচিত। ঠিক আছে? তাহলে এটা সঠিক উত্তর কি বলে ফেলো। ভ্রূণের কোন স্তর থেকে স্নায়ুতন্ত্র সৃষ্টি হয়? অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম নাকি কোনোটাই নয়? ৩৮ এর উত্তর করে ফেলো। ৩৮। তোমাকে উত্তর করতে হবে ৩৮ নম্বর থেকে। আমাদের ক্লাসটা ১৭ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এবং এই ১৭ মিনিটের সাথে সাথেই হচ্ছে আমরা, না, ৩৮ এর খ না। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের অ্যাক্টোডার্ম থেকে। কোত্থেকে? অ্যাক্টোডার্ম থেকে। না, স্নায়ুতন্ত্র কোত্থেকে হয়? তন্ত্র মানেই যে হচ্ছে সেটা মেসোডার্ম থেকে হবে এমন না। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বেশিরভাগ তন্ত্র হচ্ছে আমাদের কি? বেশিরভাগ তন্ত্র আমাদের মেসোডার্ম থেকে। কিন্তু আমাদের মূল যে তন্ত্র বা যে আমাদেরকে পরিচালনা করে তাকে তো আগে তৈরি হতে হবে। তো এ কারণে সে হচ্ছে স্নায়ুতন্ত্র অ্যাক্টোডার্ম বা সর্ববহিস্থ স্তর বা হচ্ছে বাহিরের স্তর থেকে সৃষ্টি হয়। সো বেশিরভাগ তন্ত্র মেসোডার্ম, এটা তোমরা মনে রাখছো, বাট স্নায়ুতন্ত্রের কথাটা তোমরা মনে রাখো নাই। যে স্নায়ুতন্ত্র যেহেতু আমাদের পরিচালনা করছে, তার মানে সে কোত্থেকে আসবে? সে হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে আসবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। ভাইরাসের কারণে সৃষ্ট ক্যান্সারকে কি বলে? ভাইরাসের কারণে সৃষ্ট ক্যান্সারকে আমরা কি বলতে পারি? বলো। ভাইরাসের কারণে সৃষ্ট ক্যান্সারকে আমরা কি বলতে পারি? ঠিক আছে? প্রশ্নটা বেশ ভালো একটা প্রশ্ন। ঠিক আছে? হইছে, ভেরি গুড। হ্যাঁ, আশা করি তোমাদের আগামী যে ২৭ তারিখ, সেদিনও তোমাদের হচ্ছে এভাবেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক হবে এবং সেই দোয়া এবং প্রত্যাশাই সবসময় করি। এবং আমি বিশ্বাস করি তোমরা যারা এতদিন ধরে পরিশ্রম করেছো, তারা প্রত্যেকেই হচ্ছে এই মানে জিনিসটার দাবিদার, যোগ্য দাবিদার, এবং তোমরা পারবে। ইনশাল্লাহ তোমরা পারবে। ঠিক আছে?
ঠিক আছে, 39-এর সি। হ্যাঁ, এটা আসলে খুব একটা বেশি আমাদের প্যারা হওয়ার কথা না, কারণ হচ্ছে আমাদের যত ধরনের জিন আছে, যেই সব জিন কি করে, যেই সব জিন হচ্ছে আমাদের ক্যান্সার সৃষ্টি করে, তাদেরকে আমরা হচ্ছে অনকোজিন বলি। এবং যেহেতু এখানে ভাইরাসের কারণে সৃষ্ট, এই সৃষ্ট কথাটা দ্বারাই আমাদের হচ্ছে উত্তরটা আইডেন্টিফাই করে দিয়েছে অনকোজেনেসিস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, নিচের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ? ওই যে গত ক্লাসেও কিন্তু বলেছি যে আমাদের প্রতিরক্ষা স্তর, আমাদের এই অধ্যায় থেকে প্রতিরক্ষা স্তর অর্থাৎ প্রতিরক্ষা স্তরের উদাহরণ, প্রতিরক্ষা স্তর, তারপরে হচ্ছে কি আছে, প্রতিরক্ষা স্তরের পরে আর কি আছে বলছিলাম, এরপরে হচ্ছে আমাদের ভ্যাকসিন। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে পড়তেই হবে। প্রতিরক্ষা স্তর, ভ্যাকসিন, এই জিনিসগুলো কি তোমাকে মাস্ট ম্যান্ডেটরি পড়তেই হবে। ঠিক আছে, তাহলে প্রতিরক্ষা স্তর, তারপরে হচ্ছে ভ্যাকসিন। এখন বলো এটার উত্তর কি হবে? আমাদের নিচের কোনটি সহজাত প্রতিক্রিয়া, মানে প্রতিরক্ষা, সহজাত প্রতিরক্ষা মানে কি? ইনেট, যেটা হচ্ছে সবকিছুকে আটকে দেয়, যেটা কি করে সবকিছুকে আটকে দেয়। ত্বক, রাইট। সঠিক উত্তর কি? ত্বক। কেন? কারণ বাকি তিনজনই কি, বাকি তিনজনই হচ্ছে অর্জিত। আমাদের অ্যান্টিবডি বলো, ভ্যাকসিন বলো, কিংবা মেমোরি কোষ বা টি সেল, সবাই কি, সবাই হচ্ছে অর্জিত। একমাত্র আমাদের ত্বক বা প্রথম প্রতিরক্ষা স্তর হওয়ার কারণে সে কি, সে হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর। ওকে, আমরা শেষ 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নে চলে এসেছি। মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত? তোমাদেরকে আরো একবার বলে রাখি যে এগুলোর ব্যতিক্রম। ঠিক আছে, মেন্ডেলের সূত্র এবং তার ব্যতিক্রম। ঠিক আছে, ব্যতিক্রমের সাথে সাথে তাদের যে উদাহরণ, যেমন হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রমে আমরা দেখি যে সন্ধ্যা মালতী, তারপরে হচ্ছে হলুদ এগুইটি উদুর, আন্দালুসিয়ান মোরগ মুরগি। তো এরকম ব্যতিক্রম এবং উদাহরণ আর তাদের অনুপাত, সব ধরনের অনুপাত, এগুলো মুখস্থ থাকতেই হবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, মুখস্থ থাকতেই হবে, অনুপাত এবং হচ্ছে উদাহরণ, ব্যতিক্রম, এগুলো মুখস্থ থাকতেই হবে। ঠিক আছে, তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত? আমরা জানি মেন্ডেলের যে প্রথম সূত্র, আরো একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে সূত্রগুলোর যে ভিন্ন নাম আছে, যেমন প্রথম সূত্রের একটা ভিন্ন নাম হচ্ছে জনন কোষ বিশুদ্ধতার সূত্র। তো এই নামগুলো কিন্তু ভালো করে জানতে হবে। ঠিক আছে, তাহলে এই যে প্রথম সূত্রের নাম তোমার জনন কোষ বিশুদ্ধতার সূত্র, দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র, এই তথ্যগুলো কিন্তু হচ্ছে ভালো করে জানতে হবে। এই প্রথম সূত্র হচ্ছে 3:1। প্রথম সূত্র হচ্ছে মাত্র এক জোড়া। প্রথম সূত্র মনে রাখবা, প্রথম সূত্র হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে করেছেন, যে কারণে সেটা 3:1। আর দ্বিতীয়টা করেছেন কি, দ্বিতীয়টা করছেন হচ্ছেন দুই জোড়া নিয়ে। ঠিক আছে, দ্বিতীয়টা কি, দুই জোড়া নিয়ে, যে কারণে এটা হচ্ছে 9:3:3:1। ওকে, এটা হচ্ছে মনে রাখবা। আচ্ছা, এরপরে আসো, হিমোফিলিয়া এটা কি আমাদের অটোজোমাল রোগ, নাকি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, নাকি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ? আমাদের মনে হয় যে শেষ দুইটা আর যাইতে হবে না, কারণ হচ্ছে এর আগেই তুমি বুঝতে পারছো যে আমাদের এটা অটোজোমাল রোগ হবে নাকি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, দুইটার একটা আমাদের অবশ্যই হবে। ঠিক আছে, 3:1, ভেরি গুড, রাইট। 42-এর উত্তরটা কি হবে? 42-এর উত্তরটা হচ্ছে, আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া, যেটাকে আমরা বলি হচ্ছে যদি আমাদের কয় নাম্বার ফ্যাক্টর না থাকে, 8 নম্বর ফ্যাক্টরটা যদি উপস্থিত না থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া। কি বলি? ক্লাসিক হিমোফিলিয়া বা হচ্ছে হিমোফিলিয়া এ। হ্যাঁ, অথবা কি হিমোফিলিয়া এ। আর যদি হচ্ছে আমাদের 9 নম্বরটা না থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিসমাস অথবা হচ্ছে হিমোফিলিয়া বি। তো এটার উত্তরটা কি হবে? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এবং সেটা কোন ধরনের? এক্স লিঙ্কড। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো, ডারউইন কত সালে তার প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রকাশ করেন? এটা একটা খুব কমন প্রশ্ন, এ কারণে হচ্ছে এটা দেয়া। তো অভিযোজন মানে আমাদের এই যে কি বলে, অভিযোজন বা হচ্ছে আমাদের যেটা বিবর্তন হিসেবে চিনি, সেই বিবর্তন নিয়ে আমরা খুব বেশি যে পড়াশোনা করার দরকার আছে এমন না, তবে চেষ্টা করবা যে দুই একটা যে বেসিক প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে একটু চেষ্টা করার। ঠিক আছে, আমরা হচ্ছে ওই যে অরিজিন অফ স্পেসিস, সেই অরিজিন অফ স্পেসিস আমাদের প্রকাশ পায় কবে? 1859 সালে। তো সেই 1859 সাল, এই তথ্যটা মাথায় রেখে আমরা হচ্ছে এটার উত্তরটা করব, যে 1859 সালে আমাদের ডারউইন তার প্রাকৃতিক নির্বাচন মতবাদ মানে অরিজিন অফ স্পেসিস বইয়ে প্রকাশ করেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 44 নম্বর প্রশ্ন, যে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন রক্তের কিসের মাত্রা কমায়? অর্থাৎ ইনসুলিন হরমোন, যেটা হচ্ছে আমাদের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এবং তোমাদেরকে বারংবার বলছিলাম যে আমাদের কিন্তু অগ্ন্যাশয় বা আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, অগ্ন্যাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, সেই আইলেটস অফ ল্যাঙ্গারহান্স সহ
প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের আমাদের যেই বহিঃক্ষরা গ্রন্থির 4টা কোষ আছে, যে আলফা, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে আমাদের ডেল্টা, তারপরে হচ্ছে গামা। সো এগুলো প্রত্যেকটার কোষের ক্ষরণ সবগুলো লাগবে। যেমন আলফা থেকে হচ্ছে গ্লুকাগন, আলফা থেকে কি গ্লুকাগন, ইনসুলিন, বিটা থেকে হচ্ছে ইনসুলিন। তো ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে আমার রক্তে গ্লুকোজ বা সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা বা কমানো। আর গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়ানো, যে কারণে হচ্ছে যে প্রক্রিয়াটা থাকে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, আর এই লোকের প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। ঠিক আছে? সো সঠিক উত্তর কি? গ্লুকোজ। ওকে, সো আমাদের এই সেশনের সর্বশেষ প্রশ্ন জীববিজ্ঞানের জন্য, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়? আমাদের শেষ মুহূর্তে যেহেতু হচ্ছে আমাদের হৃদয়ে টান পড়বে, তো সেই হৃদয়ের টান থেকেই তোমাদের কাছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়? সিস্টল, রাইট। আমার হ্যাঁ, হৃৎপিণ্ডের সংকোচনকে তাহলে কি বলা হয়? সিস্টেম না, সিস্টল। রাইট, তাহলে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় কি? ডায়াস্টল। ঠিক আছে? তো এরই মাধ্যমে আমরা আমাদের প্রশ্নোত্তর কিংবা হচ্ছে যাই বলি না কেন, এটা হচ্ছে সম্পন্ন করলাম। এবং আমাদের এই যে দীর্ঘ পড়াশোনা, সেই দীর্ঘ পড়াশোনার জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা আজকের মতো এইটিতে আনলাম, আজকের মতো না, আমাদের এই সেশনে এইটিতে আনলাম। এবং তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ সেশন জুড়ে আমার সাথে থাকার জন্য। এবং এই সম্পূর্ণ সেশন জুড়ে আমি তোমাদেরকে জীববিজ্ঞানের সাথে সাথে সাধারণ বিজ্ঞান পড়িয়েছি। আশা করি তোমরা হচ্ছে আহ সেখান থেকে সামান্য হলে উপকৃত হয়েছো এবং পরীক্ষার হলে গিয়ে ইনশাল্লাহ মনে পড়বে যে ভাই আসলে কি পড়িয়েছেন বা হচ্ছে কি পড়াতে চেয়েছেন বা কি বলতে চেয়েছেন। এবং এগুলোর পরিপ্রেক্ষিতেই তোমাদেরকে অসংখ্য অসংখ্য শুভকামনা জানাই এবং হচ্ছে আহ দোয়া জানাই যাতে করে হচ্ছে তোমরা তোমাদের পরীক্ষাটা অনেক ভালো দিতে পারো এবং একই সাথে পরীক্ষাটা দিয়ে তোমরা তোমাদের যেই আসল লক্ষ্য বা হচ্ছে যেই চেষ্টা, সেই চেষ্টার দিকে তোমরা যেন অগ্রসর হতে পারো বা স্বপ্নের দিকে অগ্রসর হতে পারো। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আরো একবার শুভকামনা জানিয়ে আজকের মতো এবং এই সেশনের মতো বা 2025-26 মতো 2025-26 সেশন থেকে আমরা বায়োলজি কি করছি? বায়োলজি হচ্ছে সাইনিং অফ। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী কোনো আহ সেশনে চাই না। পরবর্তী আমাদের হচ্ছে ফাউন্ডেশন কোর্সে তোমাদের সাথে আবার দেখা পেতে চাই। এবং আমি চাই না তোমাদের সাথে আবার আমার ক্লাস করতে হোক। বাট হচ্ছে তবুও বলবো, যদি হচ্ছে কোনো কারণে তোমাদের ভাগ্য ব্যাঘাত ঘটে কিংবা হচ্ছে পরিশ্রম তোমাদেরকে যথাযথভাবে সায় না দেয়, আমরা তোমাদের পাশে আছি। এবং সেই পাশে থাকাটাকে আমরা হচ্ছে দীর্ঘ সময় বা সারা জীবনই, তোমরা আমাদের সাথে একবার যুক্ত হয়েছো মানে তোমরা আমাদের সাথে সারা জীবন যুক্ত থাকবে এবং আমাদের এই দীর্ঘ পথ চলাকে তোমরা আরো বেশি সমৃদ্ধ করবে। এই দোয়া এবং প্রত্যাশা রেখে তোমাদের থেকে আজকের মতো এবং এই বছরের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।